ভার্জিনিয়ার কালপিপার শহরটা বাবার বাসা থেকে প্রায় ৭০ মাইল দূরে। ঐতিহাসিকদের কাছে এই শহরটার গুরুত্ব অনেক। আমেরিকায় একদম প্রথম দিকে হাতে গোনা যে কয়টা শহর প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে এটি একটি। আর এ কথাটা আমাকে কে বলেছে তা তো বুঝতেই পারছেন, বাবা। কিছু সময়ের জন্য অমীমাংসিত কেসের গোয়েন্দা থেকে ঐতিহাসিক বনে গেছিলেন। বাবাকে বলতে চাইছিলাম শহরের ১৮,২৪৭ লোকের মধ্যে কেবল একজনের ইতিহাস জানলেই চলবে আমার। কিন্তু ২ ঘন্টা গাড়ি চালিয়ে আমাকে এখানে নিয়ে এসেছেন তিনি, আবার ফিরে যাওয়ার পথে ২ ঘন্টা গাড়ি চালাতে হবে, এটুকু ছাড় তো দেয়াই যায়। মাথা নাড়তে নাড়তে সিটে বসে কাপড় বদলাতে লাগলাম। কাজটা সোজাই, কিন্তু মার্ডকের কারণে ঝামেলায় পড়তে হচ্ছে। সে এখন আমার মুখ চাটায় ব্যস্ত। এই ২ মাস্তানকে সাথে করে নিয়ে আসার কি খুব দরকার ছিল? বাবার ইতিহাসের লেকচারের মাঝেই জিজ্ঞেস করলাম। তিনি এখন ব্যাখ্যা করছিলেন কেন শহরের নাম ফেয়ারফ্যাক্স থেকে বদলে কালপিপার রাখা হলো। এ সময় ল্যাসি হাজির হলো মার্ডকের মাথার ওপর। মিয়াও। আচ্ছা, তুই বড় মাস্তান, বললাম আমি। মিয়াও। তোর কথা মতোই চলে মার্ডক, বুঝেছি। দুজনকে আবার পেছনের সিটে পাঠিয়ে দিয়ে জিন্সের প্যান্টটা পরে নিলাম। ওটাই কি বাসাটা? জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললাম। একটা বিশাল দোতলা বাড়ি দেখা যাচ্ছে বাইরে। হ্যাঁ, ওটাই, মাথা নেড়ে জানালেন তিনি। আমি একবার চারপাশ দিয়ে হেঁটে দেখেও এসেছি। মেইল বক্সের নম্বর আর আমাকে যে ঠিকানাটা দিয়েছিলে তুমি, সেটা মিলে গেছে। গেটের কাছে 2টো ছাগল তো আমাকে ভয় দেখিয়ে প্রায় মেরেই ফেলেছিল। বাসাটা বাইরে থেকে একদম ছিমছাম শান্ত মনে হচ্ছে। ওটার ভেতরে যে মানুষটা বসবাস করছে তার একদম বিপরীত। বেড়ার ভেতর দিয়ে একটা সুন্দর বাগানও দেখা যাচ্ছে বাইরে থেকে। আমি কি তোমার সাথে আসবো? বাবা জিজ্ঞেস করলেন। আসলে তাকে নিয়ে ভেতরে যাওয়ার ইচ্ছে নেই আমার, আবার নাও বলতে পারছি না। ওই লোকটা যা বলবে তা বোধহয় আপনার পছন্দ হবে না। ওইটা নিয়ে ভেবো না। তিনি শান্ত কিন্তু দৃঢ়স্বরে বললেন, সময় এসেছে তোমার মার আসল পরিচয়টা মেনে নেয়ার। আপনাকে নিয়ে গর্বিত আমি। তার হাতে আলতো করে একটা চাপড় মেরে বললাম, আরে এটা তো আমার কথা। মৃদু হেসে জবাব দিলেন তিনি। ফোনের স্ক্রিনের দিকে তাকালাম। 3টা 3। ল্যাসি, মার্ডক। আমি ওদের দিকে ঘুরে বললাম, আমাদের অনুপস্থিতিতে কোনো ঝামেলা করবি না। ওরা ওদের সবচেয়ে নিরীহ মুখ করে বসে থাকলো, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আর মার্ডক, তোর উপর সব দায়িত্ব। দেখবি ছোট মাস্তান যাতে বের না হয় গাড়ি থেকে। মিয়াও। তখন মিথ্যে বলেছিলাম আমি। এই বলে তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে দরজা লাগিয়ে দিলাম। ড্রাইভওয়ে ধরে বাসাটার কাছে পৌঁছাতে 2 মিনিট লাগলো। চাঁদের আলোয় সুন্দর দেখাচ্ছে বাড়িটা, তবে বয়সের তুলনায় একটু বেশি জাঁকজমক দেখে মনে হচ্ছে এক পর্যায়ে হয়তো আবার রিমডেল করা হয়েছে। বাবা এই সময় আমাদের ডান দিকে একটা বার্চ গাছের নিচে 2টো ছায়ার দিকে ইঙ্গিত করলো। গভীর রাতে খেতে বের হয়েছে ছাগল 2টো। আমাদের দেখে একবার মাথা উঁচু করে আবার ঘাস খাওয়ায় ফিরে গেল ওরা। আর যাই হোক, পাহারাদার ছাগল না। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে কলিং বেল খোঁজার বৃথা চেষ্টা করলাম। ওরকম কিছু না পেয়ে দরজার বিশাল তামার রিং ধরে আস্তে করে বাড়ি দিলাম 3 বার। 30 সেকেন্ড কিছুই ঘটল না। এরপর বাবা 5 বার নক করলেন জোরে জোরে। আশেপাশের 5 মাইলের মধ্যে সবার ঘুম ভেঙে গেছে নিশ্চিত। আমি বললাম, কিছু না পেয়ে ফিরে যাবার জন্য এত দূর আসিনি আমরা। কাজ ঝাঁকিয়ে নির্লিপ্তভাবে জবাব দিলেন বাবা। 15 সেকেন্ড পর ভেতর থেকে পদশব্দ ভেসে এলো। খয়েরি রঙের নাইট গাউন পরে একজন কৃষ্ণাঙ্গ মহিলা দরজা খুলে দিলেন। শুভ সন্ধ্যা, উজ্জ্বল একটা হাসি দিয়ে বললেন তিনি। আমি দুঃখিত যে দরজা খুলতে এত সময় লাগলো। এখন আর আগের মতো পরিষ্কার শুনতে পাই না আমি। তাকে দেখে মনে হচ্ছে বয়স 60-এর কাছাকাছি হবে। চিন্তা করতে লাগলাম, তিনি কি মিস্টার ওয়েনের স্ত্রী নাকি কেয়ারটেকার, নাকি দুটোই? তিনি নিজেই আমার প্রশ্নের জবাব দিয়ে দিলেন, আমি ম্যাগি, মিস্টার ওয়েনের টুকটাক কাজে সাহায্য করি। সাহায্য বললে কম হয়ে যাবে, কিন্তু এটা ভার্জিনিয়া, এখানকার নিয়ম নীতি অন্যরকম। মিস্টার ওয়েন আপনাদের জন্য স্টাডিতে অপেক্ষা করছেন, আমি আপনাদের ওখানে নিয়ে যাচ্ছি। বাবা আর আমি তার পেছন পেছন গেলাম। একটা সরু হলওয়েতে প্রবেশ করলাম। খুব মৃদু আলো জ্বলছে চারপাশে, এতে অন্ধকার যেন আরও বেড়ে গেছে। ফোন বের করে সময় দেখলাম 3টা 6। ভয়েস রেকর্ডার অ্যাপটা বের করে রেকর্ডিং চালু করে আবার পকেটে ঢুকিয়ে রাখলাম ফোনটা। আপনাদের কি চা কিংবা অন্য কিছু বানিয়ে দেবো? ম্যাগি জিজ্ঞেস করলেন। আমি ঠিক আছি, বললাম। স্কচ হবে আপনাদের এখানে? বাবা জিজ্ঞেস করলেন। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকালাম। একবার কাজ ঝাঁকালেন তিনি শুধু। অবশ্যই হবে, ম্যাগি বলল। বেশ ভালো স্কচ আছে মিস্টার ওয়েনের সংগ্রহে। এই বলে একটা দরজার সামনে দাঁড়িয়ে পড়লেন তিনি। আমার কাছে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন, এরপর ফিসফিসিয়ে বললেন, মিস্টার ওয়েন কথার মাঝখানে অনেক সময় খেই হারিয়ে ফেলেন।
এই বলে মাথার দিকে ইঙ্গিত করলেন আঙ্গুল দিয়ে। যদি উনি হঠাৎ করে যুদ্ধ সম্পর্কে কথা বলা শুরু করেন তাহলে দয়া করে 1-2 মিনিট সময় দেবেন ওনাকে, এরপর আপনিই ঠিক হয়ে যাবেন। বাবা আর আমি দুজনেই মাথা নাড়লাম। ম্যাগি দরজায় নক করে বললেন, মিস্টার ওয়েন, আপনার অতিথিরা এসে গেছেন। ভেতর থেকে একটা অস্ফুট আওয়াজ ভেসে আসলে ম্যাগি দরজার নব ঘুরিয়ে খুলে ফেললো ওটা। বাবা আর আমি একটা বিশাল স্টাডিতে প্রবেশ করলাম। হলওয়ে থেকেও কম পাওয়ারের আলো জ্বলছে এখানে। চোখ শুরু করে টেবিলের ওপাশে বসে থাকা মানুষটাকে দেখতে হলো আমার। মাথা পুরো টাক লোকটার, খালি এখানে ওখানে কয়েক গোছা সাদা চুল। নাক আর কানই ওনার চেহারার প্রায় 1/3 জুড়ে আছে। কণ্ঠার হাড় বেরিয়ে আছে অনেকটা। একটু কুঁজো হয়ে বসে আছেন, মনে হচ্ছে মাথাটা ঘাড়ের ভেতর ঢুকে যাবার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই কম আলোতেও ওনার নীল চোখ জোড়া জল করছে, যেন একটা কম বয়সী ছেলের মাথা থেকে ওগুলো বের করে মিস্টার ওয়েনের কোটরে বসিয়ে দেওয়া হয়েছে। আশেপাশে বই আর বই, নানা রঙের নানা আকারের বই রাখা আছে টাল করে। কোনো বইয়ের টাওয়ার তো আমার চেয়েও লম্বা। ওগুলোর মাঝে দিয়ে হেঁটে যাবার সময় মনে হচ্ছিল যে কোনো সময় মাথার উপর পড়ে যাবে। মিস্টার বিনস, ভারী স্বরে বললেন ওয়েন। আর আপনার পাশের ভদ্রলোকটি কে? আপনার বাবা মনে হয়, মিস্টার বিনস সিনিয়র। আমাদের মাঝখানে 6 ফিটের একটা টেবিল। মাথা নেড়ে সায় জানালাম, এরপর সামনের দিকে ঝুঁকে হাত বাড়িয়ে দিলাম করমর্দনের জন্য। বাবাও একই কাজ করলেন। রিচার্ড বিনস। ওয়েন ওনার দুর্বল হাতটা বাবার হাতের সাথে মেলালেন, এরপর বললেন, আমি সিডনি। এই সময় কমলা রঙের একটা বিড়াল লাফ দিয়ে টেবিলের ওপর উঠে গেল। আর এ হচ্ছে পিচেস। পিচেস হচ্ছে একটা বিশাল কমলা রঙের ট্যাবি বিড়াল। বিশাল মানে বিশাল। হাবভাব দেখে মনে হচ্ছে বিড়ালদের কুইন লতিফা। টেবিলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বসে পড়লো বিড়ালটা। গলায় কয়েকটা ভাঁজ পড়লো দেখলাম। বাবা হাত বাড়িয়ে আদর করে দিলে চোখ বন্ধ করে কিছুক্ষণ মিয়াও মিয়াও করলো। আমি জানি আপনার হাতে সময় সীমিত, একবার মাথা নেড়ে বললেন সিডনি। আসল কথা শুরু করা যাক তাহলে। ঘড়ির দিকে তাকালাম, 3:11 বাজছে। আমি আমার প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করবো এমন সময় ম্যাগি ট্রেতে করে 2 গ্লাস বাদামি রঙের তরল নিয়ে প্রবেশ করলো ঘরে। একটা বাবার হাতে দিয়ে অন্যটা মিস্টার ওয়েনের সামনে রেখে দিলেন। কোনো কথা না বলে চলে গেলেন। এরপর বাবা আর মিস্টার ওয়েন দুজনেই একবার করে চুমুক দিয়ে তৃপ্তির শ্বাস ফেললেন। খুবই ভালো জিনিস, মিস্টার ওয়েন হেসে বললেন। এগুলোর কথাই মনে পড়বে বেশি। কেন যেন মনে হচ্ছে পৃথিবীতে আর খুব বেশি সময় বরাদ্দ নেই মিস্টার ওয়েনের জন্য। এজন্যই বোধহয় আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন তিনি, বোঝা একটু হলেও কমানোর জন্য। বেশ দামি মনে হচ্ছে, বাবা জিজ্ঞেস করলেন। আসলেই বেশ দামি। এরপরে 2 মিনিট স্কটল্যান্ডের এক ঐতিহ্যবাহী স্কচ প্রস্তুতকারকের ব্যাপারে গল্প করলেন তিনি। বাবা আমার দিকে তার গ্লাসটা বাড়িয়ে ধরাতে আমিও এক চুমুক দিলাম। জিনিসটা আসলেও অসাধারণ, কিন্তু আমার কেবলই মনে হতে লাগলো কিভাবে আমার 2 মিনিট নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে স্কচের ব্যাপারে গল্প করতে আসিনি। ওয়েন আমার দিকে তাকিয়ে বললেন, এবার শুরু করা যাক। আমার মার সাথে কোথায় দেখা হয়েছিল আপনার? জিজ্ঞেস করলাম। বড় করে একটা শ্বাস নিলেন তিনি। এলেনার সাথে আমার দেখা হয়েছিল যখন ওর বয়স ছিল 23, ক্যাম্পে পেরিতে। অনেকে দ্য ফার্ম নামেও চেনে জায়গাটাকে। প্রতি বছর সদ্য নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে জিজ্ঞাসাবাদের নতুন নতুন ধরন নিয়ে একটা লেকচার দিতাম আমি। মানে টর্চারের নতুন ধরন? বললাম তাকে। হ্যাঁ, টর্চার। এ সময় আপনি প্রজেক্ট MK আল্ট্রার প্রধান ছিলেন? হ্যাঁ, আমার বন্ধু এলেন এ পদে আমাকে নিয়োগ দিয়েছিল সে সময়েরও প্রায় 1 যুগ আগে। কিন্তু 1971 সাল নাগাদ সরকারের চোখে আমাদের অবস্থান অনেকটাই খারাপ হয়ে গেছিল। 2 বছর পরে অফিসিয়ালি প্রোগ্রামটা বন্ধ করে দেয় এলেন। আপনি এমনভাবে প্রোগ্রামটার ব্যাপারে কথা বলছেন যেন ওটা কোনো টর্চার এক্সপেরিমেন্ট না, একটা পুনর্বাসন প্রোগ্রাম। আমি জানি আপনারা আমাকে দানব মনে করেন, কিন্তু আপনার সাথে সে ব্যাপারে তর্ক করার মতো সময় কিংবা শক্তি কোনোটাই নেই আমার। যা প্রয়োজন মনে হয়েছে করেছি আমি। কোনো প্রকার অপরাধবোধ ছাড়া একদম স্বাভাবিকভাবে কথাগুলো বললেন তিনি। তার কাছে নিরীহ মানুষের ওপর এক্সপেরিমেন্ট করা যুদ্ধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মাত্র। তাদের জীবনের যেন কোনো মূল্য নেই। আমার ইচ্ছে করছিল চিৎকার করে বলি, আমিও ওই নিরীহ মানুষদের একজন। তা না করে লম্বা করে 2 বার শ্বাস নিয়ে বললাম, 1971 সালে ক্যাম্প পেরিতে একটা লেকচার দিচ্ছিলেন আপনি? হ্যাঁ, গত কয়েক বছরের গবেষণায় কী পেয়েছি আমরা ওগুলোই বলেছিলাম। সেই লেকচারের সময় বুঝে গিয়েই এলেনা অন্যদের চেয়ে আলাদা। কোন দিক দিয়ে? একটা কারণ হিসেবে বলা যায়, আপনার বাবাও আমার সাথে একমত প্রকাশ করবেন আমি নিশ্চিত, আপনার মা খুবই সুন্দরী ছিলেন দেখতে। চোখগুলোও ভীষণ সুন্দর। হ্যাঁ, ওই চোখগুলো দুঃস্বপ্নে আমাকে তাড়া করে বেড়ায় ও দুটো। কিন্তু শুধু তার চেহারা দেখে আমি মুগ্ধ হইনি, তিনি বলতে লাগলেন। আমি মুগ্ধ হয়েছিলাম ওর কথাবার্তায়।
লেকচারের শেষ দিকে সে যা বলেছিল তা সারা জীবন মনে থাকবে আমার। আমি যখন বলছিলাম জিজ্ঞাসাবাদের সময় সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভয়, তখন এলেনা হাত উঁচু করে বলে সে আমার সাথে দ্বিমত পোষণ করে। তার মতে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আশা। আশা? সে বলেছিল একজন বন্দীকে ভয় দেখিয়ে হয়তো কথা আদায় করা যাবে, কিন্তু তার কাছ থেকে যদি বেঁচে থাকার, তার পরিবারকে দেখার কিংবা প্রচণ্ড কষ্ট থেকে উদ্ধার পাবার আশাটুকু কেড়ে নেওয়া হয়, তাহলে সে সব কিছু নিজে থেকেই বলা শুরু করবে। মেরুদণ্ড বেয়ে একটা শিহরণ বয়ে গেল। বাবার দিকে তাকালাম। শক্ত হয়ে বসে আছেন তিনি। আমার 23 দিনের দুঃস্বপ্নের কথা ভাবলাম। নদী তীরে পড়ে আছি, কয়েকদিনের অভুক্ত। অপিকের মৃতদেহ আমার থেকে 10 ফিট দূরে। ল্যাসি ভেসে গেছে নৌকার সাথে। ইনগ্রিড আর বাবার সাথেও দেখা হবার কোনো সম্ভাবনা নেই। অসহায়, আশাহীন। সিডনির দিকে তাকিয়ে বললাম, আর এ সময় আপনি তাকে নিয়োগ দিলেন নতুন একটা প্রোগ্রামে? হ্যাঁ, স্লিপ কন্ট্রোল প্রোগ্রাম। মাথা নেড়ে সায় জানিয়ে বললেন তিনি। ঘুম কেন? কারণ মানুষের আচরণের ওপর প্রায় 160টা প্রজেক্ট চালানোর পর আমরা খেয়াল করেছিলাম যেগুলোতে ঘুম নিয়ে কাজ করা হয়েছিল ওগুলোই ছিল সবচেয়ে সফল। আর এটা অনেক আগে থেকেই জানা যে বন্দীদের যদি ঠিকমতো ঘুমোতে না দেওয়া হয় তাহলে অসংলগ্ন আচরণ করা শুরু করে তারা। কিন্তু ঘুম বর্ধিতকরণ আর স্বপ্ন দেখা নিয়ন্ত্রণ নিয়ে যে পরীক্ষাগুলো করেছিলাম সেগুলো থেকে ঘুমাতে না দেওয়ার চেয়েও ভালো ফলাফল পেয়েছিলাম। স্বপ্ন দেখা নিয়ন্ত্রণ বলতে দুঃস্বপ্ন বলতে চাচ্ছেন? মাথা নাড়লেন তিনি। এরপরে যেন আমার মনের কথা বুঝতে পেরে বলে উঠলেন, কিভাবে সেটা করি আমরা? আসলে বিজ্ঞান থেকে বেশ তফাৎ আছে উত্তরটার, তবুও সংক্ষেপে আপনাদের বুঝিয়ে বলছি আমি। এই বলে গ্লাসে একটা ছোট চুমুক দিলেন তিনি। দুঃস্বপ্ন তৈরি করা অনেকটা টর্নেডো তৈরি করার চেষ্টার মতো। সেটা সরাসরি সম্ভব নয়, কিন্তু সঠিক পরিবেশ যদি সৃষ্টি করতে পারেন আপনি, যেমন গরম বাতাসের সাথে ঠান্ডা বাতাসের সমন্বয় ঘটান, তাহলে একটা টর্নেডো সৃষ্টি হতে পারে। দুঃস্বপ্ন তৈরির ক্ষেত্রে ওই একই কাজ করি আমরা, একটা চাঞ্চল্য সৃষ্টি করি মস্তিষ্কে। ওয়েন আমার আর বাবার দিকে একবার নজর বুলিয়ে দেখে নিলেন তার কথাগুলো বুঝতে পারছি কিনা আমরা। দুজনেই মাথা নাড়লাম। 3টা যৌগ ব্যবহার করি আমরা। ওয়েন বললেন, গরম বাতাসের মতো আমাদের পদার্থটা কিছু নিউরোট্রান্সমিটারের কাজকে স্তিমিত করে দেয়, যেমন সেরোটোনিন, ডোপামিন। আর কিছু নিউরোট্রান্সমিটারকে স্বাভাবিকের চেয়ে বেশি উদ্দীপ্ত করে, যেমন মেলাটোনিন। মেলাটোনিন কি তা আমার জানা আছে। 17 বছর বয়সে অপারেশন করে আমার পিনিয়াল গ্রন্থি সরিয়ে ফেলা হয়। এই গ্রন্থিটা মস্তিষ্কের মাঝে দিকে অবস্থান করে মেলাটোনিন নিঃসরণ করতে থাকে, আর মেলাটোনিন নিয়ন্ত্রণ করে আমাদের ঘুমকে। আরও ভালো মতো বললে ঘুম আর জেগে থাকার চক্রকে। আমার পিনিয়াল গ্রন্থি স্বাভাবিকের চেয়ে 3 গুণ বড় ছিল, আর ধারণা করা হয়েছিল ওটার কারণেই আমি হেনরি বিন্স কন্ডিশনে ভুগছি, কিন্তু ধারণাটা ভুল ছিল। দ্বিতীয় যে পদার্থটা ব্যবহার করি আমরা, ওটা আমাদের অনুভূতিগুলো নিয়ন্ত্রণের স্থানে প্রভাব ফেলে, যেমন ভয়, রাগ, ভালোবাসা, হিংসা, আশা। বাবা বিড়বিড় করে যোগ করলেন, হ্যাঁ, আশা। আর তৃতীয় যৌগটা কি? এরপরের প্রশ্নে চলে যেতে চাই আমি, কিন্তু এই বিজ্ঞানের কচকচানির জন্য পারছি না। তৃতীয়টা বেশ নাম করা। আমি নিশ্চিত ওটার ব্যাপারে পড়েই এসেছেন আপনি। এলএসডি? মাথা নেড়ে বললাম, ঠিক। তার মানে আমার 23 ঘন্টার দুঃস্বপ্নটা এভাবেই তৈরি করা হয়েছিল। এরপরের কাজ ভিকটিমের মস্তিষ্ক নিজেই করে দেয়। ওয়েন বলতে থাকলেন, তাদের স্মৃতি, তাদের ভয়। আমার দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকলেন তিনি। এরপর জিজ্ঞেস করলেন, আপনার মা আপনার সাথে এমনটাই করেছিলেন? মাথা নেড়ে সায় দিলাম। তাকে দেখেই বোঝা যাচ্ছে গভীর ভাবনায় ডুবে গেছেন। তিনি কি নিজেকে আমার জায়গায় কল্পনা করছেন? বোঝার চেষ্টা করছেন সব কিছু কীভাবে কাজ করলো? সেটা শুধু কল্পনাই করা সম্ভব আমার পক্ষে, আস্তে করে বললেন তিনি, যেন কিছুটা হতাশ। ঠিক এ সময় বুঝলাম কেন তাকে দানব বলা হয়। আমার জন্য মোটেও দয়া হচ্ছে না তার। তিনি আসলে কৌতূহলী এ ব্যাপারে। আমাকে তিনি কল্পনা করছেন নল লাগানো অবস্থায় একটা ল্যাবের বিছানায় বন্দি হিসেবে, চারপাশে অনেকগুলো মেশিন। মনে হলো উঠে গিয়ে তার নাকটা জোরে টেবিলের সাথে ঠুকে দিই, কিন্তু তা না করে আমার ফোনের স্ক্রিনের দিকে তাকালাম। 3:26। দুঃস্বপ্নটার ব্যাপারে আরও জানতে চাই আমি, কিন্তু আমার হাতে সময় বড্ড কম। বলে যান। আমি বললাম, আমার মা কেবলই স্লিপ কন্ট্রোল প্রোগ্রাম চালু করেছেন। হ্যাঁ হ্যাঁ, তিনি বললেন। এরপর বাবার দিকে নজর দিলেন। আমাকে ঠিক করে দেবেন যদি ভুল বলি। আপনার সাথে এলেনার দেখা হয়, অবশ্য স্যালি নামে পরিচয় দিত তখন, 1976 সালে। বাবা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ওই বছরের নভেম্বরে একটা কফি শপে ওর সাথে দেখা হয় আমার। তাহলে ততদিনে ওর স্লিপ কন্ট্রোল প্রোগ্রামের কাজ শুরু করার প্রায় 2.5 বছর হয়ে গেছিল।
কিন্তু MK আল্ট্রা বন্ধ হয়ে যাওয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে এলেনার সাথে স্লিপ কন্ট্রোল প্রোগ্রামের ব্যাপারে আমার খুব কমই যোগাযোগ হতো। এর পেছনে টাকা ঢালছিল কে? আমি। আপনি? হ্যাঁ, MK আল্ট্রার বার্ষিক বাজেট ছিল $1 কোটি, যা আজকের দিনে প্রায় 9 কোটির মতন হবে। ওখান থেকে টাকা সরাচ্ছিলেন আপনি? ঠিক সরাচ্ছিলাম বলবো না, জমা করে রাখছিলাম দুঃসময়ের জন্য, যাতে বন্ধ হয়ে যাবার পরও কাজ চালিয়ে যেতে পারেন। ঠিক। তা কত টাকা জমিয়েছিলেন আপনি? 3 কোটি। $3 কোটি, তার মানে আজকের দিনে প্রায় 27 কোটি। ওগুলোর পুরোটাই কি স্লিপ কন্ট্রোল প্রোগ্রামের জন্য বরাদ্দ করেন আপনি? পাগল নাকি? স্লিপ কন্ট্রোল ছাড়াও বেশ কয়েকটা ব্ল্যাক অ্যাপস প্রজেক্ট চালু করেছিলাম আমি অবসর গ্রহণের পরে। অপেক্ষা করতে লাগলাম হয়তো এই ব্যাপারে আরও কিছু বলবেন তিনি, কিন্তু বললেন না। তো মাকে কতটা দিয়েছিলেন আপনি? 50 লক্ষ। আর নিজের জন্য কতটা রেখে দিয়েছিলেন? আমি ভাবলাম প্রশ্নটা হয়তো এড়িয়ে যাবেন তিনি। যথেষ্ট পরিমাণ, উত্তর দিলেন। এই বড় বাড়িটা আর 2টো ছাগল কেনার মতো যথেষ্ট পরিমাণ। একটা বাঁকা হাসি ফুটে উঠল তার মুখে। তার মানে মার্শাল আর ল্যাটিমারের সাথে দেখা হয়েছে আপনাদের? হ্যাঁ, ওরা আসলে পাশের একটা খামার থেকে পথ হারিয়ে কয়েক বছর আগে এখানে চলে এসেছে, কিন্তু এখনও যাওয়ার নাম নিচ্ছে না। এটা অবশ্য স্বীকার করতেই হবে, আমার একঘেয়ে জীবন কিছুটা হলেও আনন্দ নিয়ে এসেছে ওরা ছাগল দুটো সম্পর্কে কোনো আগ্রহ নেই আমার। তো মা এই প্রোগ্রামটা চালাচ্ছে আর আপনি পেছন থেকে টাকা ঢালছেন, এসবের মধ্যে আমি কিভাবে জড়িয়ে গেলাম? আসলে এলেনার সাথে সরাসরি কখনো কথা বলতাম না আমি, কিন্তু তথ্য আদান প্রদান হতো আমাদের মাঝে। একটা চিঠিতে তোমার মা উল্লেখ করেছিল প্রোগ্রামটা কিছু সময়ের জন্য ছেড়ে দেবে সে। এরপর বাবার দিকে মাথা নেড়ে বললেন, একজনের প্রেমে পড়েছিল, কয়েক মাসের মধ্যে তাকে বিয়ে করার ইচ্ছের কথাও জানায়। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা বিয়ে করি 1977 সালের 17 জুন। হ্যাঁ, প্রায় 1 বছর তার সাথে কোনো যোগাযোগ ছিল না আমাদের। এরপরে একদিন এলেনার কাছ থেকে রিপোর্ট পাই সে আর তার পার্টনার, ভেতরের খবর বেশি কিছু জানতাম না আমি, পার্টনারের নামও না, নাকি ঘুম বর্ধিতকরণের ব্যাপারে বেশ বড়সড় কিছু আবিষ্কার করে ফেলেছে। যে পশুগুলোর উপর পরীক্ষা চালাচ্ছিল তারা, শূকর মনে হয়, ওগুলোকে ঠিক নির্দিষ্ট সময়ের জন্য ঘুম পাড়িয়ে রাখতে সক্ষম হয়েছিল। কিছু ট্রায়ালের পর তারা ওই যৌগটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে ওটা প্রয়োগের ফলে শূকরগুলোকে 23 ঘন্টা ঘুম পাড়িয়ে রাখা সম্ভব হয়। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এটা কিন্তু অ্যানেস্থেসিয়া প্রয়োগ করে একদম অচেতন রাখা থেকে ভিন্ন। 23 ঘন্টা ঘুমের মধ্যে নিয়ন্ত্রিত স্বপ্ন দেখাও চলতে থাকবে। বড় আবিষ্কার কিন্তু এটা ছিল না। বড় আবিষ্কারটা হলো শূকরগুলো যখন জেগে উঠত তখন ওগুলো একদম হতাশ, অসংলগ্ন আচরণ করত। যেই শূকরগুলোকে ঘুমোতে দেওয়া হতো না তাদের থেকেও 23 ঘন্টা ঘুমের পর জেগে ওঠা শূকরগুলোর অবস্থা বেশি করুণ ছিল। এলেনা প্রস্তাব দেয়, সেই যৌগটাকে যদি জিজ্ঞাসাবাদের সময় দুঃস্বপ্ন দেখায় যে তরলটা সেটার সাথে মেশানো হয়, তাহলে বন্দিরা 23 ঘন্টা একটানা দুঃস্বপ্ন দেখে কাটাবে ঘুমের মধ্যে। এতে অতি অল্প সময়ের মধ্যে তথ্য আদায় করা সম্ভব হবে আমাদের পক্ষে। আসলেই সম্ভব হয়েছিল? ওয়েন হাত তুলে থামার নির্দেশ করলেন আমাকে। একটু বেশি এগিয়ে যাচ্ছেন আপনি। কেবল কয়েকটা শূকরের পরীক্ষা করেছিলাম আমরা। পরবর্তী ধাপটা হলো মানুষের ওপর পরীক্ষা। তার বাক্যটা আমি শেষ করে দিলাম। হ্যাঁ, তিনি বললেন, হিউম্যান ট্রায়াল। তাহলে এখানেই আমার ভূমিকা? শূকরগুলোর পরে আমার ওপর ওই যৌগটা প্রয়োগ করলেন না? ওয়েন মাথা ঝাঁকিয়ে না করে দিলেন। আপনার ধারণা ভুল। এলেনা আমার মতো ছিল না, মানে তখন পর্যন্ত। অন্য কোনো মানুষের ওপর পরীক্ষা করার কোনো ইচ্ছেই প্রকাশ করেনি সে। একটা বাচ্চার ওপর তো নয়ই, সে পরীক্ষা করেছিল নিজের ওপর। অবাক হয়ে বললাম, কি করেছিল? আপনার মাই কম্পাউন্ড 23-এর প্রথম হিউম্যান ট্রায়াল। এই বলে কিছুক্ষণ থেমে কী যেন ভাবলেন তিনি, তারপর যোগ করলেন, নাকি বলবো আপনি এবং আপনার মা? চেয়ারের সামনে ঝুঁকে বসলাম। এর 3 সপ্তাহ পরে যে চিঠিটা পাই আমি এলেনার কাছ থেকে, সেখানে লেখা ছিল কম্পাউন্ড 23-এর উদ্দেশ্য সফল হয়েছে। 1 সপ্তাহ যাবৎ সে দিনে 23 ঘন্টা করে ঘুমিয়েছে। মাঝখানে রাত 3টার সময় শুধু জেগে উঠেছে 1 ঘন্টার জন্য, এরপর আবার ঘুম। এটুকু বলে বেশ খানিকক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিলেন তিনি। এরপর শান্ত স্বরে বললেন, চিঠিতে আরও লেখা ছিল সে নাকি মাত্র 1 দিন আগে এটা জানতে পেরেছে সে 8 সপ্তাহের গর্ভবতী। কেউ যেন 100 কেজি ওজনের হাতুড়ি দিয়ে বাড়ি বসালো আমার বুকে। আমার মা যখন কম্পাউন্ড 23 নিজের ওপর পরীক্ষা করেছেন তখন আমি তার পেটে। চিন্তার ঝড় বইতে লাগলো আমার মাথায়।
এটা ভেবে স্বস্তি লাগছে মা ইচ্ছে করে আমার উপর কোনো এক্সপেরিমেন্ট চালাননি। আবার একটা কথা আমি সবসময় ভাবতাম, মা যখন আমার উপর এক্সপেরিমেন্ট করেছেন তখন বাবা কোথায় ছিলেন? এখন বুঝতে পারছি তিনি জানতেনই না এ ব্যাপারে। বাবার দিকে তাকালাম, চোখ ভিজে উঠছে ওনার। তার পায়ে আস্তে করে হাত রাখলাম। আপনি এ ব্যাপারে কিছু জানতেন না। যদিও আমার কথা তার রাগ কিংবা দুঃখ কোনোটাই প্রশমিত করতে পারল না, কিন্তু পরে তিনি বুঝতে পেরেছিলেন আমার এই কন্ডিশনের জন্য তিনিই দায়ী। এ ব্যাপারে আমি নিশ্চিত। ওয়েনের উদ্দেশ্যে বললাম, কারণ 23 ঘন্টার দুঃস্বপ্নটা থেকে জেগে ওঠার পর তিনি এরকমই কিছু একটা বলেছিলেন আমাকে। হ্যাঁ, বুঝতে পেরেছিল ও। ওয়েন বললেন, আপনার মার পরের চিঠিটা প্রায় 10 মাস পরে এসেছিল। ওখানে বিস্তারিতভাবে আপনার কথা লিখেছিল এলেনা। ওর ধারণা আপনার মস্তিষ্ক গঠনের কোনো গুরুত্বপূর্ণ সময়ে কম্পাউন্ড 23 নিজের শরীরে প্রয়োগ করেছিল সে, যার কারণে আপনার ঘুম আর জাগরণের চক্র পাল্টে যায়। ফলে 23 ঘন্টা ঘুমিয়ে মাত্র 1 ঘন্টার জন্য জেগে ওঠেন আপনি। এটা কি ঠিক করা সম্ভব? আপনি প্রশ্নটা বেরিয়ে গেল মুখ থেকে। একমাত্র একজন ব্যক্তির কাছেই এর উত্তর আছে। আমি মাথা নাড়লাম। তাকে খুঁজে বের করতে হবে আমাকে। এরপরে কয়েক মিনিটে আমি বললাম কিভাবে আমাকে প্লেন থেকে অপহরণ করে নিয়ে গেছিলেন মা, আর কি করেছিলেন ওই 23 ঘন্টায়। নিজের ছেলেকে টর্চার? মাথা ঝাঁকিয়ে বললেন ওয়েন। যে এলেনাকে চিনতাম আমি, তার পক্ষে এমন কাজ করা কখনোই সম্ভব ছিল না। খুব বড় একজন দেশপ্রেমী ছিল সে। যে দেশ তাকে দারিদ্র্যের হাত থেকে বাঁচিয়ে বড় করে তুলেছে, সেই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করতো না এলেনা। সে যা করেছে, যাকে যাকে টর্চার করেছে, তার একটাই উদ্দেশ্য ছিল দেশের জন্য কিছু করা। আমার মা একজন দেশপ্রেমী? তবে একথা সত্যি যে তার ছেলেবেলা ভালো কাটেনি। যুগোস্লাভিয়ায় গৃহযুদ্ধ বন্দীদের সময়কালীন সেখান থেকে এদেশে চলে এসে চাচার কাছে মানুষ হয় তিনি। আমেরিকায় তার সব এমনই হবার কথা। একবারের স্বাধীনতা দিবসের কথা মনে আছে? ওই একটা স্বাধীনতা দিবসেই তাকে পাশে পেয়েছিলাম আমি। আমাকে বাইরে আতশবাজি দেখাতে নিয়ে গেছিলেন আর বলেছিলেন, এটা হচ্ছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আর কিছু না হলেও এর দেশকে খুব ভালোবাসতো আপনার মা, বিড়বিড় করে বাবা বললেন পাশ থেকে। কিছু একটা ঘটেছিল? কী কারণে একজন দেশপ্রেমিক থেকে ওরকম দানবে রূপান্তরিত হলেন তিনি? নাকি ও দুটো সত্তা একই সাথে বিরাজ করতো তার মাঝে? আমার উল্টো দিকে বসে থাকা লোকটাও কি দেশপ্রেমিক? দেশের জন্য নিরীহ লোকদের মেরে ফেলতে হাত কাঁপেনি তার? কিন্তু একথা জিজ্ঞেস করার মতো পরিস্থিতি নেই এখন। ওটা পরের জন্য তুলে রেখে পরবর্তী প্রশ্নটা করলাম, আপনি ওই সাদা ঘরটার ব্যাপারে কিছু জানেন? ওটার অবস্থান কোথায় হতে পারে, এ ব্যাপারে কোনো ধারণা আছে? এলেনার সাথে প্রায় 1 যুগ ধরে কথা হয় না আমার। শেষবার তার সাথে কথা হয়েছিল 9/11-এর ঘটনাটার পর। তখন প্রজেক্ট স্যান্ডম্যান নিয়ে ব্যস্ত ছিল ও। প্রজেক্ট স্যান্ডম্যান? তিনি যে ফ্ল্যাশ ড্রাইভটা খুঁজছেন, ওটাতে কি এটার সাথে সম্পর্কিত কিছু আছে? প্রজেক্ট স্যান্ডম্যানটা আবার কি? ওয়েনের মুখটা শক্ত হয়ে গেল। বারবার আশেপাশে দেখতে লাগলেন তিনি। তোমরা কারা? প্রেসিডেন্ট রিগান পাঠিয়েছে তোমাদেরকে? বাবার দিকে তাকালাম। তিনিও আমার মতো বোকা বনে গেছেন। কেউ একজন রাশিয়ানদের হাতে সব তথ্য পাচার করে দিচ্ছে। ওই বিশ্বাসঘাতকদের ধরতে হবে আমাদের, তা না হলে পাশার ছক পাল্টে যাবে। মিস্টার ওয়েইন, আমি নরম স্বরে বললাম, এটার ব্যাপারেই ম্যাগি সাবধান করে দিয়েছিল আমাদের। লম্বা করে শ্বাস নিন। আমরা আপনার স্টাডিতে বসে আছি। এটা 2015 সাল। তোমরা কারা? রিগানকে বলবে হারামিটাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আমি। মিস্টার ওয়েইন, বাবা বললেন। সিডনি? ওয়েইন কয়েকবার মাথা দোলালেন বিভ্রান্তের মতো। তাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, যেন এই 30 সেকেন্ডে তার বয়স বেড়ে গেছে 5 বছর। তো যা বলছিলাম, আপনার মার সাথে প্রায় 13 বছর যাবৎ কথা হয় না। এমন সময় দরজার পেছন থেকে জোরে একটা শব্দ হওয়ায় পিচেস লাফ দিয়ে উঠল। কিসের শব্দ? চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন ওয়েন। বেশ কষ্ট হলো তার কাজটা করতে। আরেকবার জোরে আওয়াজ হয়ে দরজাটা খুলে গেল। ম্যাগি ভেতরে উকি দিয়ে বলল, মিস্টার ওয়েন, আমি জানি না কিভাবে ওরা ভেতরে ঢুকে গেল। কারা? ছাগল দুটো, মার্শাল আর ল্যাটিমার। সামনের দরজাটা বন্ধ করেছিলাম, ম্যাগি বললেন জোরে। এটুকু মনে আছে আমার। বাবা আর আমি একে অপরের দিকে তাকালাম। শিট, দুজন একই সময়ে বলে উঠলাম। ছাগলের পক্ষে গেট খোলা সম্ভব নয়, কিন্তু মার্ডকের পক্ষে সম্ভব। বাবা আর আমি হলওয়েতে বেরিয়ে আসলাম তাড়াতাড়ি। এ সময় কিছু একটা ছুটে ডান পাশের ঘরটাতে ঢুকে গেল। একটা ছাগল। এরপর আরেকটা প্রাণীকে দৌড়াতে দেখা গেল, তবে এটা আগেরটার তুলনায় 3 গুণ বড়। মার্ডক।
তার পিঠে ঘোড়া চড়ার ভঙ্গিতে বসে আছে ল্যাসি। দেখে মনে হচ্ছে ওয়েস্টার্ন সিনেমার কাউবয় ঘোড়া নিয়ে বেরিয়েছে। ওহ ঈশ্বর! জোরে কিছু পড়ার শব্দ হলো। বাবা ওদের পেছনে দৌড় লাগালেন, কিন্তু একটু পরে আবার ঘুরে আমার দিকে দৌড়াতে লাগলেন তিনি। আমি ডান দিকের বড় লিভিং রুমটাতে ঢুকে গেলাম। একটা ছাগল কাউচের উপর দাঁড়িয়ে শেষ কুশনটা চাবাচ্ছে। আমার মনে হয় না খুব শীঘ্রই আর ওয়েন ম্যানশনে আসা হবে। এই সময় জোরে একবার বিড়ালের ডাক শুনে পেছনে তাকিয়ে দেখি হলওয়ে ধরে পিচেস ছুটে যাচ্ছে, আর ওর 2 ফিট পিছনে ল্যাসি। ওকে ছুবি না তুই? চিৎকার করে উঠলাম। ফোনের দিকে তাকিয়ে দেখলাম 3:50 বাজছে। এরপরের 5 মিনিটে পুরো বাসার ধ্বংসযজ্ঞ চালাতে লাগলো ওরা 5 জন মিলে, মার্ডক, মার্শাল, ল্যাটিমার, ল্যাসি আর পিচেস। ম্যাগি একটা টেবিলের উপর ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছেন। তার অবস্থা বিশেষ সুবিধার বলে মনে হচ্ছে না। থামান ওদের, আমাকে দেখে বলে উঠলেন তিনি। এমন সময় সারা বাড়ি কাঁপানো গুলির আওয়াজ শুনতে পেলাম। হলওয়েতে এক হাতে লাঠি আর এক হাতে ডাবল ব্যারেল রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং সিডনি ওয়েন। ধোঁয়া উঠছে রাইফেলের নল থেকে। পিনপতন নীরবতা। লাটিমার, যে কিনা আবার কাউচের কুশন খাওয়া শুরু করেছিল, মুখ থেকে সেটা ফেলে দিয়ে বুড়ো মানুষটার দিকে তাকিয়ে থাকলো ফ্যালফ্যাল করে। ওয়েন দরজার দিকে ইঙ্গিত করে বললেন, বেরিয়ে যাও সবাই। ল্যাসি কোথায়? বাবার গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বললাম। 3:59 বাজছে এখন। মিস্টার ওয়েনকে ধন্যবাদ দিতে পারিনি আমাদের সময় দেওয়ার জন্য। অবশ্য তাকে দেখে মনে হচ্ছিল না কথা বলার মুডে আছেন। তারও দোষ নেই আসলে। মার্ডক আর ছাগলগুলো মিলে প্রায় $50,000 সম্পত্তি ধ্বংস করে ফেলেছে। ভাগ্যিস দুঃসময়ের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলেন তিনি। ওই যে আসছে এতক্ষণে, বাবা ড্রাইভার সিটের পাশে থেকে বললেন। তিনি দরজাটা খুলে ধরলে ল্যাসি এক লাফে ভেতরে ঢুকে পড়ল। ওর মুখে আর সারা গায়ে আঁচড়ের দাগ থাকলেও খুশির চোটে দাঁতগুলো বেরিয়ে পড়েছে, সেই সাথে হাঁপাচ্ছে ভীষণভাবে। আমি জানতাম না কমলা রঙের বিড়ালও ভালো লাগে তোর। এটুকু বলেই ঘুমে তলিয়ে গেলাম। ঘুম ভেঙে নিজেকে প্যাসেঞ্জার সিটেই আবিষ্কার করলাম। বোতাম চেপে সিটটা উপরে ওঠালাম। 2 রাত এমন অদ্ভুত ভঙ্গিতে শোবার পর সারা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করছে। হাত পা টান টান করে স্বাভাবিক হবার চেষ্টা করলাম। আমার ডান হাতের বাহুতে কী যেন লাগানো আছে। মাথার উপরের লাইটটা বাম হাতে জ্বালিয়ে ওদিকে নজর দিলাম। একটা আইভি নল। সরু নলটা শেষ হয়েছে পেছনের সিটে রাখা একটা স্যালাইনের ব্যাগে। ওটার প্রায় 2/3 খালি। তলপেটের চাপ থেকে বুঝতে পারলাম এটাই প্রথম ব্যাগ না, আরও কয়েকটা ছিল নিশ্চিত। আমার জীবনের প্রথম 20 বছর প্রতি রাতে হাতে একটা আইভি নল লাগানো অবস্থায় ঘুমাতে হয়েছে আমাকে। প্রথম দিকে আমি ঘুমন্ত থাকা অবস্থাতেই বাবা নলটা লাগিয়ে দিতেন আমার হাতে, কিন্তু বেশ কয়েকবার ঘুম থেকে উঠে দেখেছি যে ক্ষত সৃষ্টি হয়েছে ওটার আশেপাশে। পেশাদার না হবার কারণে শিরা খুঁজে পেতে মাঝে মাঝেই বেগ পেতে হয় বাবাকে, তাই ওরকম ক্ষতর সৃষ্টি হতো। এরপর থেকে একটা সেমি পার্মানেন্ট ক্যাথেটার লাগানোর ব্যবস্থা করেছিলেন তিনি, যেটা ঘুমোতে যাওয়ার আগে খুব সহজেই নিজে নিজে লাগিয়ে নিতে পারতাম আমি। 23 ঘন্টা যাবৎ স্যালাইনের নল হাতে লাগিয়ে ঘুমানোর একটা সুবিধা হলো, জেগে ওঠার পর পানি শূন্যতা অনুভূত হয় না আর সজীব মনে হয় নিজেকে। কিন্তু একটা সমস্যা আছে, বড় সমস্যা। সেটা হলো ভেতরে যা ঢোকে তা বেরিয়ে আসার কোনো সুযোগ তো থাকতে হবে। তাই জেগে ওঠার পর থেকে তলপেটে অসহ্য চাপ অনুভব করতাম আমি প্রতিবার। এই সমস্যার কারণে ধীরে ধীরে স্যালাইন নেওয়া কমিয়ে দেই আমি, একসময় পুরোপুরি বন্ধ করে দিই। আমার শরীর দীর্ঘ সময়ের পানি শূন্যতার সাথে মানিয়ে নেয়। আর আমিও একটা আন্দাজ করে নেই কতটুকু পানি খেলে 23 ঘন্টা বাথরুমে যাওয়া ছাড়াই কাটাতে পারবো। ছোটবেলায় ঘুমের মাঝে প্রায়ই বেডশিট পাল্টাতে হতো বাবাকে। গতকাল মিস্টার ওয়েনের সাথে কথা বলা আর এরপর মার্ডক আর ল্যাসির পাগলামি নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো এক ফোঁটা পানি না খেয়ে ঘুমিয়ে গেছিলাম। বাবা যদি আমার হাতে আইভি নলটা না লাগিয়ে দিতেন তাহলে প্রায় 48 ঘন্টা কোনো প্রকারের তরল ছাড়াই কাটাতে হতো আমাকে, মিস্টার ওয়েনের ওখানে এক চুমুক স্কচ হুইস্কি বাদে। আর সেরকম হলে আজকের পুরো 1 ঘন্টা আমাকে কাটাতে হতো একটু পরপর তরল খাবার খেয়ে। দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। জীবনে কখনো বাথরুমে যাওয়াটা এত জরুরি মনে হয়নি আমার কাছে, কিন্তু এখন ভেতর পর্যন্ত যাওয়ার সময় নেই। মূত্রথলি ফেটে যাবে মনে হচ্ছে। প্যান্টের চেইন খুলে বাগানের পাশে রাখা ময়লার বাক্সতেই কাজ সেরে নিলাম। 1 মিনিট পরে বাসার দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। বাবা রান্নাঘরের টেবিলটায় বসে আছেন, সামনে আবারও এক গাদা কাগজপত্র। আইভিটার জন্য ধন্যবাদ বাবা, আমি বললাম। তিনি হাসলেন জবাবে। তুমি ঘুমিয়ে যাবার পরে খেয়াল করে দেখি তোমার জন্য যে জুসের বোতল নিয়ে গেছিলাম গাড়িতে করে, সেটা ছুঁয়েও দেখোনি। কেমন লাগছে এখন? অনেক ভালো।
আসলে আরাম লাগছে বলতে পারেন। এত সময় নিয়ে বাথরুম করিনি অনেক দিন। তবে আপনার ময়লার বাক্সটা পাল্টাতে হবে। বাবা জোরে হেসে উঠলেন। কয় ব্যাগ স্যালাইন লাগিয়েছিলেন আপনি? 7? মাত্র 2টো। যে জুসের বোতলটা নিয়ে গেছিলেন আমার জন্য, ওটা আছে এখনো? না, আসার পথে মাস্তান দুটোকে খাইয়ে দিয়েছি। ওরা যে কাণ্ড করেছে, তারপরেও আপনি ওদের খাইয়েছেন? জবাবে শুধু কাজ ছেঁকালেন বাবা। বেশি লাই দিয়ে ফেলেন মাঝে মাঝে। এই সময় লেসি হেলতে দুলতে প্রবেশ করলো রান্নাঘরে। এখনও ঘুম লেগে আছে চোখে। দীর্ঘ সময় নিয়ে আড়মোড়া ভাঙল। ওর জীবনে আরেকটা স্বাভাবিক দিনের শুরু মাত্র। কিরে, আমার দিকে তাকালো ও। মিয়াও। ওভাবে তোর দিকে তাকাচ্ছি মানে? ভুলে গেছিস কাল রাতে কি করেছিস তোরা দুটো মিলে? মিয়াও। শুধু দুঃখিত বললেই হয়ে গেল? তোদের ওই কাণ্ডের জন্য 10 মিনিট নষ্ট হয়েছে আমার। সেই 10 মিনিটে আরও কয়েকটা প্রশ্ন করতে পারতাম আমি মিস্টার ওয়েইনকে। এখন আর সেটা কোনোদিনই সম্ভব না। কি দরকার ছিল ছাগল দুটোকে তাড়া করার? মিয়াও। ও, এখন তুই আন্তরিকভাবে দুঃখিত? খুব ভালো লাগলো শুনে। এই বলে নিচু হয়ে মাথায় একটা থাপ্পড় দিলাম ওর। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা 6 বাজছে। বাবাকে বললাম, একটু দেরি হয়ে গেছে আজকে। আমি কাজ করতে করতে কিছু খাবারের ব্যবস্থা করতে পারবেন? সাথে সাথে উঠে দাঁড়িয়ে ক্যাবিনেট হাতড়াতে লাগলেন তিনি। 3টা জিনিস খুব ভালো মতো রান্না করতে পারেন তিনি: স্প্যাগেটি, গ্রিলড চিজ আর প্যানকেক। আসলে ইসাবেল স্যুপ রান্না করে নিয়ে এসেছিল আজকে। বাবা বললেন ওটার সাথে আমার বিখ্যাত গ্রিলড চিজ খেতে ভালোই লাগবে। ল্যাপটপটা নিয়ে রান্নাঘরের টেবিলটার পাশে সিটে বসে পড়লাম। লেসি আমার দিকে পিঠ দিয়ে বসে আছে। বোঝা যাচ্ছে মুখ ফুলিয়ে রেখেছে। আগে কখনো থাপ্পড় দিইনি ওকে। খারাপই লাগলো আমার। হেঁটে গিয়ে তুলে নিলাম ওকে। মুচড়ামুচড়ি করতে লাগলো সে। কোনো মতেই তাকাবে না আমার দিকে। তোকে থাপ্পড় মারার জন্য সরি। মিয়াও। মোটেও হাতুড়ির বাড়ি বসাইনি। মিয়াও। বেসবল ব্যাটের বাড়ি ওরকম না। এই বলে গলার নিচে চুলকে দিলাম একটু। আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর ওর পেটে কুতুকুতু দিতে লাগলাম। হেসে উঠল ও। মাফ করে দিয়েছে আমাকে। নাকটা চেটে দিল একবার। লেসিকে নামিয়ে দিয়ে বললাম মার্ডকের সাথে গিয়ে খেলতে। আরও বললাম কিছুক্ষণের মধ্যেই গ্রিলড চিজ তৈরি করে ফেলবেন বাবা। ল্যাপটপে বসে প্রথমেই ফেসবুকে লগ ইন করে দেখলাম সিডনি ওয়েইনের কাছ থেকে কোনো মেসেজ এসেছে কি না। ইনবক্স ফাঁকা। ওয়েইনের বলা একটা কথা মনে পড়লো এ সময়। এলেনার সাথে প্রায় 1 যুগ ধরে কথা হয় না আমার। শেষবার তার সাথে কথা হয়েছিল 9/11-এর ঘটনার পর। তখন প্রজেক্ট স্যান্ডম্যান নিয়ে ব্যস্ত ছিল ও। গুগলে সার্চ দিলাম প্রজেক্ট স্যান্ডম্যান লিখে, কিন্তু প্রজেক্ট স্যান্ডম্যান এর জন্য কোনো রেজাল্ট আসলো না। তবে স্যান্ডম্যান সম্পর্কে বেশ কয়েকটা রেফারেন্সের লিঙ্ক পেলাম। প্রথমটা হচ্ছে নেইল গেইম্যান নামে এক লেখকের গ্রাফিক নভেল সিরিজ স্যান্ডম্যান, আর দ্বিতীয়টা মেটালিকা ব্যান্ডের এন্টার স্যান্ডম্যান গানের ইউটিউব লিঙ্ক। তৃতীয় আরেকটা রেজাল্ট দেখলাম উইকিপিডিয়ার একটা পেজ নির্দেশ করছে, ওটাতে ক্লিক করলাম। স্যান্ডম্যান হচ্ছে উত্তর ইউরোপীয় ফোক কালচারের একটি কাল্পনিক চরিত্র। তার কাজ হচ্ছে ঘুমন্ত মানুষের চোখের উপর বালু ছিটিয়ে ভালো স্বপ্ন দেখতে সাহায্য করা। স্যান্ডম্যান, ঘুম, স্লিপ কন্ট্রোল প্রোগ্রাম। শব্দ করে শ্বাস ফেললাম। বাবা রান্নাঘর থেকে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? সব বললাম তাকে। ওটা তো আমার কাছ থেকেও জানতে পারতে। মাঝে মাঝে এটা প্রায় ভুলে যাই আমি। বাবা প্রায় 4 লাখ ঘন্টা পেয়েছেন এই পৃথিবী সম্পর্কে জানার জন্য, যেখানে আমার সম্বল 15,000 ঘন্টা। প্রজেক্ট স্যান্ডম্যান নিশ্চয়ই স্লিপ কন্ট্রোল প্রোগ্রামের একটি অংশ। উৎসাহের সাথে বললাম, আমি বাজি ধরে বলতে পারি তিনি যে ফ্ল্যাশ ড্রাইভটা খুঁজছেন ওটাতে এ সংক্রান্ত কিছু আছে। ও সংক্রান্ত কি থাকতে পারে সেটা বলতে পারবো না। যাদের ওপর এক্সপেরিমেন্ট করা হয়েছে তাদের নাম, কিংবা তাদের মূল পরিচালনা কেন্দ্রের অবস্থান, সাদা ঘরটার অবস্থান, প্রোগ্রামের পূর্ণ ইতিহাসও থাকতে পারে। সেটাই হবে হয়তো। কিন্তু প্রেসিডেন্ট সুলিভানের সাথে ফ্ল্যাশ ড্রাইভটার সম্পর্ক কি? আর মা এটাই বা ভাবলেন কেন তিনি ওটা আমাকে দেবেন? আরও তথ্য দরকার আমার। উইকিপিডিয়ার পেজটা পড়তে লাগলাম। স্যান্ডম্যান চরিত্রটা 1841 সালে তৈরি করেছিলেন হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। তারপরে এই চরিত্রটাকে বিভিন্ন কমিক বুক, গান কিংবা সিনেমায় ব্যবহার করা হয়েছে। ইউটিউবের লিঙ্কটায় ঢুকে মেটালিকার গানটা প্লে করলাম। ভলিউম বাড়ানোর সাথে সাথে বাবাও গাওয়া শুরু করলেন গানটা। সে ইয়োর প্রেয়ার্স লিটল ওয়ান, ডোন্ট ফরগেট মাই সান, টু ইনক্লুড এভরিওয়ান, টাক ইউ ইন, ওয়ার্ম উইদিন,
কিপ ইউ ফ্রি ফ্রম সিন টিল দ্য স্যান্ডম্যান হি কামস। একটা শিহরণ বয়ে গেল মেরুদণ্ডের মাঝ বরাবর। বন্ধ করে দিলাম গানটা। কি হলো? বাবা ঘাড় ঘুরিয়ে জোরে জিজ্ঞেস করলেন। আমার অনেক ভালো লাগে গানটা। ওটা তোমার? এটুকু বলে আবার চুলার দিকে ফিরলেন তিনি। কালো হয়ে গেছে মুখটা। গানটা, বললেন বাবা, তোমার মার সবচেয়ে পছন্দের গান ছিল। আরও 10 মিনিট স্যান্ডম্যানের উপর বিভিন্ন তথ্য পড়লাম ইন্টারনেটে। এর মাঝে বাবা চিজ আর ইসাবেলের টর্টিলো স্যুপ দিয়ে খেতে খেতে পড়তে লাগলাম। 2 মাস্তানকেও খাবার দিলেন বাবা। মার্ডক এবারে নিজেরটুকু সাবার করে ল্যাসির প্লেটের দিকে তাকিয়েছিল। ল্যাসি এখন তৃপ্তি সহকারে ওকে দেখিয়ে দেখিয়ে খাবে। 3:35 সময় নাইকি জোড়া পরে নিলাম। এরপরের 20 মিনিট শক্ত কনক্রিটের উপর দিয়ে দৌড়াতে লাগলাম আর ভাবতে লাগলাম কিভাবে প্রেসিডেন্ট সুলিভানের কাছে ফ্ল্যাশ ড্রাইভটা পৌঁছাতে পারে, যে ফ্ল্যাশ ড্রাইভটাতে কিনা লুকানো আছে স্লিপ কন্ট্রোল প্রোগ্রামে অংশ নেওয়া প্রতিটা ব্যক্তির নাম, ঠিকানা আর ওটার সাথে জড়িত সব কিছু। হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো মাথায়। সুলিভান কিভাবে জোগাড় করলেন ওটা? আর যদি পেয়েও থাকেন তবে সেটা আমাকে দিতে যাবেন কেন? আর মারই বা ওটা এত দরকার কেন? তিনি নিশ্চয়ই এখনও স্লিপ কন্ট্রোল প্রোগ্রামের সাথে জড়িত। তিনি কি এই ভয়ে আছেন ফ্ল্যাশ ড্রাইভের তথ্যগুলো ফাঁস হয়ে গেলে তাকে স্লিপ কন্ট্রোল প্রোগ্রাম চিরতরে বন্ধ করে দিতে হবে? মেলাতে পারলাম না কিছু। সুলিভানের অনেকগুলো নীতির একটা হচ্ছে স্বচ্ছতা। সিআইএর অবৈধ ব্ল্যাক সাইটগুলো বন্ধ করার জন্য রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। আর সেটা করেছেনও আমার গার্লফ্রেন্ড আর আমার সহায়তায়। অবশ্য আমি পরে জেনেছি পুরো ঘটনা। প্রথমে ভেবেছিলাম লেহাইকে মেরেই ফেলেছেন উনি, কিন্তু রেডের কাছে পরে শুনেছি যে প্রাক্তন সিআইএ পরিচালককে এমন কারাগারে বন্দি করে রাখা হয়েছে যেখান থেকে মুক্তি পাওয়ার কোনোই সম্ভাবনা নেই। এরকম অবস্থায় সুলিভান যদি সিআইএর আরেকটা গোপন প্রজেক্টের সন্ধান পান তাহলে সেটার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন তিনি, আর মার জায়গা হবে জেলে লেহাইয়ের পাশে। কিন্তু আরও একটা ব্যাপার আছে, আমি। এসবের মধ্যে আমার ভূমিকা কোথায়? আমার আর প্রেসিডেন্ট সুলিভানের মধ্যে যে সম্পর্ক সেটাকে হয়তো বন্ধুত্ব বলা যাবে না, কিন্তু আমাদের মধ্যে যে ভালো যোগাযোগ আছে সেটা স্বীকার করতেই হবে। তাই বলে আমাকে ওরকম গুরুত্বপূর্ণ একটা ফ্ল্যাশ ড্রাইভ দেবেন তিনি? আর তার চেয়েও বড় প্রশ্ন, মার এরকম সন্দেহের পেছনের ভিত্তি কি? সুলিভান নিজে আমাকে বলেছেন ওরকম কিছু আমাকে দেননি তিনি। না, বিভ্রান্ত হয়ে যাচ্ছি, কিছুই মিলছে না। পুরো পার্কটা যখন 3বার চক্কর দেওয়া শেষ করলাম তখন 3:55 বাজছে। তবে শারীরিকভাবে মোটেও ক্লান্ত লাগছে না আমার, কিন্তু মগজ আর চলতে চাইছে না। রান্নাঘরে ঢুকে দেখি বাবা নিজের ভাগের গ্রিলড চিজটুকু খাচ্ছেন। বাকি রাতটুকু জেনিফারের কেসটা নিয়ে কাজ করার জন্য শক্তি যোগাচ্ছেন শরীরে। খাবারের জন্য ধন্যবাদ বাবা, অনেকদিন পরে আপনার হাতের কিছু খেয়ে খুব ভালো লাগলো। ওনার কাঁধে হাত রেখে বললাম, বেশি ব্যস্ত হয়ে পড়েন না কেসটা নিয়ে। ঠিক আছে, এটুকু বলে থামলেন তিনি। পরে যোগ করলেন, ঘুমানোর আগে 2 গ্লাস পানি খেয়ে নিও, ঠিক আগের মতো। রান্নাঘরে ঢুকে দেখি বাবা টেবিলে ঘুমাচ্ছেন, মাথায় একটা হলুদ রঙের নোটপ্যাডের উপর। তার কাঁধে টোকা দিলে একটু নড়ে উঠলেন। ধরে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিলাম তাকে। মার্ডক আর ল্যাসি আগে থেকেই নাক ডেকে ঘুমাচ্ছে সেখানে। আবার রান্নাঘরে ফিরে ফ্রিজ থেকে ভুট্টার সালাদ আর একটা স্মুদি নিয়ে ল্যাপটপের সামনে বসে গেলাম। 23 ঘন্টার ঘুমের পরেও মাথাটা ঘুরছে বলে মনে হচ্ছে। ল্যাপটপের স্ক্রিনটা তুলেও আবার নামিয়ে রাখলাম। হাত বাড়িয়ে বাবার হলুদ রঙের নোটপ্যাডটা তুলে নিলাম, কেসটার ব্যাপারে নতুন কিছু খুঁজে পেয়েছেন কিনা দেখার জন্য। গোটা প্যাড জুড়ে বাবার লেখা, কিন্তু সেগুলোর কোনোটারই মর্মোদ্ধার করা সম্ভব না। প্রায় 6 পাতা ভর্তি নোট, ভেন ডায়াগ্রাম, বুলেট লিস্ট। এরকম দাগ টানা নোটপ্যাড ব্যবহার করার মানে কি যখন তিনি ওগুলোর ধার ধারেন না? কিছু নোট ডান মার্জিন অনুসরণ করে লেখা হয়েছে, তো অন্যটা উল্টো দিক থেকে শুরু হয়েছে। পুরো বিতিকিচ্ছিরি অবস্থা। শুধু মার্জিনের পাশে ছোট ছোট ঘোড়ার প্রতিকৃতিগুলো বুঝতে পারলাম। বাবার পুরনো অভ্যাস এটা। নোটপ্যাডটা নামিয়ে রেখে কাছের কাগজপত্রের স্তূপটা টেনে নিলাম। এগুলো অন্তত ক্রমানুসারে গুছিয়ে রেখেছেন উনি। কফির দাগও নেই তেমন একটা। পাতাগুলো জেনিফারের ডায়েরির অংশ। ওপরের পাতাটা হাতে নিলাম। 8 ইঞ্চি লম্বা আর 5 ইঞ্চি চওড়া ওটা। এরকম একটা ডায়েরি ছোটোবেলায় আমাকে কিনে দিয়েছিলেন বাবা, মনে আছে। 4 বার লেখার পর আর লিখিনি। নিজের চিন্তাগুলো লিখে রাখতে ভালোই লাগতো, কিন্তু যখনই লেখার মাঝখানে বিরতি নিয়ে ঘড়ির দিকে তাকাতাম খুব অল্প সময় বাকি থাকতো আমার হাতে। হাতের স্মুদিটা শেষ করে পড়া শুরু করলাম। বব আমাকে দারুণ একটা ক্যামেরা কিনে দিয়েছে 16তম জন্মদিন উপলক্ষে, নাইকন জুম লেন্স সহ।
একটা লাল রঙের কেসও আছে ওটার সাথে। ববের ধারণা আমি এখনও লাল রং পছন্দ করি, কিন্তু তাকে এটা বলতে খারাপ লাগছিল। পছন্দ পাল্টে গেছে আমার, সবুজ রং এখন বেশি ভালো লাগে। কাল সে বলল আমার ঘরের দেয়ালটা চাইলে লাল রং করাতে পারি। হ্যাঁ বব, আমি তো একজন সিরিয়াল কিলার। আমি সবুজ রং করাতে চাই ওটা। গাছের পাতার মতো ক্যাটকেটে সবুজ না, হালকা সবুজ, টেনিস বলের মতো। দারুণ মানাবে তাহলে। যাই হোক, পরের সপ্তাহ থেকে আমাকে ওই বদমহিলা আর ববের বাসায় ভাগাভাগি করে থাকতে হবে। বব বলেছে আমাকে আর মার্কাসকে, যে তার বাসায় সপ্তাহে 3 দিন থাকতে দিতে রাজি হয়েছে মা, এটাই নাকি অনেক। চাইলে পুরো সময়টা আমাদের নিজের কাছে রাখতে পারতো মা, যেহেতু বব আমাদের সৎ বাবা। বলেছি তাহলে কোর্টে আপিল করতাম আমি। আমাদের ভরণ পোষণের পুরো দায়িত্ব ববের পাওয়া উচিত, সব দোষ মার। তিনি ববের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন পরকীয়া করে। এটা তার বাথরুমের আয়নায় লিখেও দিয়েছিলাম আমি লিপস্টিক দিয়ে। হা হা হা। বব বলেছে আমাকে কাজটা করতে, আয়নায় বিশ্বাসঘাতক লিখতে না, বরং মা আর তার মাঝে সময় ভাগাভাগি করে নিতে। মার্কাসের কথা চিন্তা করে হলেও শেষ পর্যন্ত রাজি হয়েছি। রবিবার থেকে বুধবার। মার সাথে কেন 4 দিন? মার্কাসের জন্য হলেও সহ্য করতে হবে তাকে। মার্কাসের জন্য হলেও সহ্য করতে হবে তাকে। আবার ক্যামেরার কথায় ফিরে আসি। এটা আসলেই অসাধারণ। বব আমাকে 20 রোল ফিল্ম কিনে দিয়েছে, যার মধ্যে 7টা ইতিমধ্যেই শেষ করে ফেলেছি। 3টা ওয়াশ করতে দিয়ে এসেছি। বব বলেছে আজ অফিস থেকে আসার পথে দেখবে ওগুলো হয়ে গেছে কিনা। ওগুলো হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারছি না। পার্কে একটা মাকড়সার জালের প্রায় 30টা দুর্দান্ত ছবি উঠেছি। শাটার স্পিড আর আলোর দিক দিয়ে পরীক্ষা করছিলাম ছবিগুলো তোলার সময়। প্রতিটা ছবি তুলে নোটপ্যাডে টুকেও নিয়েছি ওটার ক্ষেত্রে কি এক্সপেরিমেন্ট করেছি। তাই ছবিগুলো হাতে পেলে অনেক কিছু শিখতে পারবো। আমার মাথায় আসলেই অনেক বুদ্ধি। ও, মেগান আর ওর বয়ফ্রেন্ড ডেরিকের 15টার মতো ছবিও তুলতে হয়েছে আমাকে। মেগান নাকি 2 মাসের অ্যানিভার্সারি উপলক্ষে ওখান থেকে একটা বাধাই করে দেবে ডেরিককে। ওই দিন ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম নামে একটা সিনেমা দেখবে ওরা। ওই ছেলেটার সাথে প্রেম করা শুরু করার পর থেকে আগের চেয়ে সিনেমা দেখার প্রতি আগ্রহ বেড়ে গেছে ওর। শুক্রবারে যাবে ওরা। মেগান বলেছে চাইলে আমিও ওদের সাথে যেতে পারি কাউকে নিয়ে। হা হা, আমি যাব কাউকে সাথে নিয়ে? স্বপ্ন। যদিও সেদিন দেখলাম ব্রায়ান ট্রুম্যান আমার দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে, কিন্তু ও তো আমার থেকে ছোট। বয়সে ছোট কারোর সাথে ডেটে যেতে পারি না আমি। ওটার বিরুদ্ধে তো মনে হয় হাই স্কুলে একটা আইনও আছে, ছাত্রছাত্রীদের তৈরি। যাই হোক, আরও ছবি তুলতে যাই এখন। কেউ বিশ্বাসই করবে না, কিন্তু দুজনকে পরকীয়ারত অবস্থায় দেখে ফেলেছি আজকে। রবিবারে বব আমাকে মার বাসায়, দুঃখিত, বদমহিলাটার বাসায় নামিয়ে দিয়ে যায়। খুব ভালো ব্যবহার তার। আগে থেকেই দুপুরের খাবার তৈরি করে রেখেছিল। আমাদের নিয়ে নাকি অ্যামিউজমেন্ট পার্কেও যাবে। হ্যাঁ, ঠিকই পড়েছেন, অ্যামিউজমেন্ট পার্ক। আমার বয়স 16, 12 না। অ্যামিউজমেন্ট পার্কে যাবার বয়স অনেক আগেই পার করে ফেলেছি। মা বলছিল যেহেতু জন্মদিনের দিন আমার সাথে তার দেখা হয়নি, তাই এটাই আমার জন্মদিনের উপহার। আমার রেঞ্জ রোভারটার কী হবে, যেটা আমাকে ঘুষ দিতে চেয়েছিলে মুখ বন্ধ রাখার জন্য? ওই প্রস্তাবের মেয়াদ শেষ হয়ে গেছে। রেঞ্জ রোভার তো দূরে থাক, স্কুলের অন্য মেয়েদের মতো সাদা রঙের হোন্ডা সিভিকও জুটবে না আমার কপালে। আর ডিভোর্সের পর থেকে টাকা বাঁচাচ্ছে মা, বলেছে 1 বছর পরে ভেবে দেখবে। যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু মার্কাস পার্কের কথা শুনেই লাফিয়ে উঠল। আমার প্রতি ওর রাগ কেবলই একটু কমতে শুরু করেছে। পার্কে গিয়ে আসলেও মজা হয়েছে। 3 ঘন্টার জন্য এটা প্রায় ভুলেই গেছিলাম মাকে ঘৃণা করি আমি। মার্কাসও অনেক মজা করেছে। ওকে এতটা খুশি কখনো দেখিনি আগে। বব যদি থাকতো তাহলে আরও ভালো হতো। আমি, মার্কাস আর বব হয়তো আবার একসাথে ওখানে যাব একদিন, কিন্তু সেই ঘটনা লেখার জন্য ছুটে এসে ডায়েরি নিয়ে বসিনি আমি। তো সব কিছু ভালো মতোই চলছিল। আমি আর মার্কাস একটা রোলার কোস্টারে চড়ে ঘুরছি। এমন সময় ওপরে মার দিকে তাকিয়ে দেখি সে তার চেয়ে কম করে হলেও 20 বছরের ছোট 3টা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমার বয়সের কাছাকাছি 3টা ছেলে। মাথায় রক্ত উঠে যায় আমার। বাসায় আসার সময় আমি কোনো কথা বলছিলাম না দেখে বারবার জিজ্ঞেস করছিল কিছু হয়েছে কিনা। কিছু হয়নি, শুধু তুমি আমার সমান 3টা ছেলের সাথে লাইন মারছিলে। তাকে বলেছিলাম আমাকে ক্যাপিটালের কাছে নামিয়ে দিতে। 2 ঘন্টার মধ্যে বাসায় ফিরে যাব। রাগ কমানোর জন্য হাঁটাহাঁটি করা দরকার আমার। আমার সাথে নিকি ছিল অবশ্য। আমার ক্যামেরাটাকে ওই নামেই ডাকি এখন, নাইকন থেকে নিকি। ক্যাপিটাল অফিস বিল্ডিংয়ের সামনে খুব সুন্দর একটা ফোয়ারা লাগানো আছে, ওটার ছবি তুলছিলাম। তখনই তাদের চোখে পড়ে আমার। ফোয়ারার একদম পেছনেই দাঁড়িয়েছিল তারা। লোকটার হাতে বিয়ের আংটি থাকলেও মহিলার আঙুল ছিল একদম ফাঁকা। তারা হাঁটা শুরু করলে পিছনেই আমি। হৃৎপিণ্ড মনে হচ্ছিল বুক চিরে বেরিয়ে আসবে। রোলার কোস্টারে চড়লেও অমন লাগে না।
3 ব্লক পরে একটা মোটেলে ঢুকে যায় ওরা। প্রায় আধ রোল ভর্তি ছবি তুলি আমি এ সময়। একজন আরেকজনের উপর থেকে নজর ফেরাতে পারছিল না দুজনে। 1 ঘন্টা পর ওখান থেকে বেরিয়ে আসে। তখন বাকি অর্ধেক রোলও শেষ করে ফেলি আমি। স্টুডিওতে দৌড়ে গিয়ে ছবিগুলো ওয়াশ করতে দিই। 3 গুণ খরচ দিতে হয়েছিল। 2 দিন যাবৎ একটা কথাই ঘুরছে মাথায়, ছবিগুলো হাতে পাবার পরে কি করব। বৃহস্পতিবারের আগে হাতে পাইনি ওগুলো। তাড়াতাড়ি ওয়াশের গুষ্টি কিলাই, যত সব ঠকবাজের দল। ছবিগুলো নিয়ে ববের বাসায় চলে যাই। দারুণ উঠেছিল ছবিগুলো। যে কেউ দেখলে বুঝতে পারবে ওদের মধ্যে কিছু একটা চলছে। একজন অবিবাহিত আর আরেকজন বিবাহিত। মেগান আসার পর ওকে দেখাই ছবিগুলো। ওর মুখের অবস্থা যদি দেখতেন। আমাকে জিজ্ঞেস করেছিল কি করব ওগুলো দিয়ে। আপনাদের কি ধারণা? ওদের ব্ল্যাকমেল করতে চলেছি আমি। পাতাগুলো নিচে নামিয়ে রাখলাম। এরপর কি হয়েছিল কল্পনা করতে কষ্ট হচ্ছে না। পরের দিন লোকটার কাছে নিয়ে ছবিগুলো দেখায় সে। এরপর $200 দাবি করে। কোনো উচ্চবাচ্য না করে এটিএম বুথ থেকে উঠিয়ে ওগুলো দিয়ে দেয় লোকটা। এরপরে স্তূপটা নিয়ে 30 পাতার মতো চোখ বোলালাম। এখানেও অনেকগুলো ডায়েরির পাতা আছে। ওগুলোতে বব, মার্কাস, মেগান আর বদ মহিলাটা সম্পর্কে অনেক কিছু লেখা। তবে সবচেয়ে বেশি বর্ণনা আছে মেয়েটার ব্ল্যাকমেইলের শিকার ব্যক্তিদের। কোথাও সরাসরি তাদের আসল নাম ব্যবহার করা হয়নি, বরং রাস্তার নামে তাদের বর্ণনা টুকে রেখেছে জেনিফার, 3rd এবং ম্যাস, কে এবং জুনিপার অথবা 5th এবং পেন। সম্ভবত এই জায়গাগুলোতে তাদের প্রথম দেখে সে কিংবা ছবি তোলে। এদের মধ্যে একজনই মেরে ফেলেছে মেয়েটাকে। যে কেউ হতে পারে, ফার্স্ট এবং ম্যাকন অথবা আর এবং ম্যাথিস কিংবা লেক্সিংটন এবং রেস, তাদের কেউ। এদের কেউ একজন হয়তো বিশ্বাস করে উঠতে পারেনি জেনিফারকে। বিশ্বাস করেনি যে তাদের স্ত্রীকে আসল ছবিগুলো দেখাবে না মেয়েটা। কিন্তু কে? সেটা জানলে তো আর অমীমাংসাতেও থাকতো না কেসটা। ডায়েরির পাতাগুলো নামিয়ে রেখে টেবিলের উপর থেকে নীল রঙের মোটা একটা বাইন্ডার খাতা তুলে নিলাম। তদন্তের রিপোর্ট। জেনিফার নিউবারের কেসটা নিয়ে কাজ করেছিলেন 2 জন হোমিসাইড গোয়েন্দা। তাদের নাম হচ্ছে অ্যালবার্ট জনসন এবং ডেভিন কার্নিশ। রিপোর্টটা একটা টাইপরাইটারে লেখা হয়েছে, 20 পাতারও বেশি। ক্রাইম সিনের কয়েকটা ছবিও জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু ওগুলো দেখার ইচ্ছে নেই আমার। বাইন্ডারটা খুলে সরাসরি রিপোর্টটা খুঁজে বের করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:27 বাজছে। পড়া শুরু করলাম। হোমিসাইড ডিটেকটিভ জনসন এবং কার্নিশ জেনিফারের সৎ বাবা বব গিলিসের সাথে দেখা করেন 1985 সালের 13 জানুয়ারি। উনি 48 ঘন্টা আগে জেনিফার নিখোঁজ জানিয়ে ফোন করেছিলেন। ডিটেকটিভ দুজন যখন তাকে বলেন যে জেনিফারের মৃতদেহ শহরের পশ্চিম পাশে একটা পার্ক থেকে উদ্ধার করা হয়েছে আর তারা ধারণা করছে যে মেয়েটাকে খুন করা হয়েছে, তখন সেখানেই পড়ে যান বব গিলিস। কর্নিশ তাকে ধরে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু 6 ফিট 1 ইঞ্চি উচ্চতার লোকটার ওজন ছিল অনেক। অবশেষে ডিটেকটিভ দুজন ধরে দাঁড় করান তাকে। জনসন, যে কর্নিশের তুলনায় 7 বছরের বড়, এর আগেও প্রায় 50টা পরিবারের কাছে প্রিয়জনদের মৃত্যুর খবর নিয়ে গেছেন। সাথে সাথে সন্দেহের তালিকা থেকে বব গিলিসের নাম কেটে দেন তিনি। লোকটাকে যখন এই প্রশ্নগুলো করা হচ্ছিল তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন তিনি। জেনিফারের বন্ধু কে কে, কারোর সাথে সম্পর্ক ছিল কিনা মেয়েটার, চেনা কোনো শত্রু আছে কিনা। তার মুখ দিয়ে একমাত্র বোধগম্য যে শব্দটা বের হয়েছিল সেটা হচ্ছে মেগান। মেগান নিউবার হচ্ছে জেনিফারের বেস্ট ফ্রেন্ড এবং চাচাতো বোন। দুজনেই থিওডোর রুজভেল্ট হাই স্কুলের ছাত্রী ছিল। মেগান জেনিফারের চেয়ে 1 ক্লাস উপরে পড়ত। ডিটেকটিভরা এরপরে যান জেনিফারের মায়ের বাসায়। ওটাও কলম্বিয়া হাইটসেই। ম্যারি নিউবার অবশ্য বব গিলিসের মতো ওরকম ভেঙে পড়েননি। কিছুদিনের মধ্যেই ডিভোর্স কার্যকর হয়ে যায় তাদের মধ্যে। ডিটেকটিভ জনসন ধারণা করেন ওই মহিলার পক্ষেও তার মেয়েকে খুন করা সম্ভব নয়, যদিও এরপরে বিভিন্ন কেসে এর চেয়েও খারাপ অবস্থার সাক্ষী হয়েছেন তিনি। ম্যারি নিউবার অকপটে স্বীকার করেন মেয়ের সাথে তার সম্পর্কে টানাপোড়েন চলছিল। তাকে পরকীয়ারত অবস্থায় হাতে নাতে ধরে ফেলে সে, আর এজন্য সম্ভবত তাকে ভীষণ ঘৃণাও করত জেনিফার। এটাকে খুন করার জন্য যথেষ্ট জোরালো মোটিভ বলে মনে হয়নি ডিটেকটিভদের কাছে। এই জিজ্ঞাসাবাদের সময় মার্কাস, জেনিফারের ছোট ভাই, বন্ধুদের বাসায় খেলতে গেছিল। ওরকমটা না হলে অস্বস্তিতেই পড়তে হতো 2 ডিটেকটিভকে। পূর্ব অভিজ্ঞতা থেকে তারা জানেন কোনো খুনের পর সবচেয়ে বড় ঝড়টা যায় ছোট ভাই বোনদের উপর দিয়ে। অনেক সময়ই সত্যটা মেনে নিতে পারে না তারা। ডিটেকটিভরা মেগানদের বাসায় জিজ্ঞাসাবাদের জন্য গেলে পুরোটা সময় মেগানের মা বাবা রে এবং জোয়ান তাদের মেয়ের দুপাশে বসে থাকেন। তাদেরকেও কিছু প্রশ্ন করেন ডিটেকটিভরা। জনসন জিজ্ঞেস করেছিলেন, মিস্টার রে, আপনি তো ম্যারির প্রথম স্বামী জনের ভাই। জি। তার কি হয়েছিল? জেনিফারের 4 বছরের সময় মাছ ধরতে গিয়ে একটা দুর্ঘটনায় মারা যায় সে। তার কথা অতটা মনে পড়তো না মেয়েটার। তিনি একজন ভালো বাবা ছিলেন?
যতদূর জানতাম ভালোই বলা চলে। তখন অবশ্য ওহাইওতে থাকার কারণে ওর সাথে অতটা দেখা সাক্ষাৎ হতো না আমার। আমাদের এখানে চলে আসার অন্যতম একটা কারণ হচ্ছে ম্যারি এবং বাচ্চাদের দেখাশোনা করা। জনের মৃত্যুর ব্যাপারে সন্দেহজনক কিছু চোখে পড়েনি কারো? না, একটা মাছ ধরে তোলার পর ভুলবশত হারপুনটা তার গলায় বিঁধে যায়। তীরে পৌঁছার আগে রক্তক্ষরণে মারা যায় সে। কর্নিশ একটু হেসে ওঠে ঘটনাটা শুনে। জনসন তার পার্টনারের কাণ্ডজ্ঞানহীনতা ঢাকার জন্য তাড়াতাড়ি জেনিফারকে প্রশ্ন করা শুরু করলো। জেনিফারকে শেষ কখন দেখেছিলে তুমি? জবাবে মেগান কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, জানুয়ারির 10 তারিখ দুপুর 3:30টায় শেষবারের মতো মেয়েটাকে দেখে সে। ওর কি কোনো ভালো বন্ধু কিংবা বয়ফ্রেন্ড আছে? না, বেশিরভাগ সময় আমি এবং আমার বয়ফ্রেন্ড ডেরেকের সাথেই থাকতো। গত সপ্তাহেও একসাথে পরপর 2 রাত সিনেমা দেখতে গেছিলাম আমরা। তাই? কি সিনেমা দেখেছিলে তোমরা? শুক্রবারে আমরা দেখি ডিউন, আর শনিবার বেভারলি হিলস কপ। এডি মার্ফি ছিল সিনেমাটাতে, তাই না? হ্যাঁ, ভালোই মজা পেয়েছিলাম আমরা, জোর করে হেসে উত্তর দিয়েছিল মেয়েটি। তোমাদের দুজনের সাথে থাকতে জেনিফার অস্বস্তি বোধ করেনি? কর্নিশ জিজ্ঞেস করো। না, একদমই না। আর ডেরিক, ভালো ছেলে ও নাকি? জেনিফারকে কিছু করার কথা না তো তার? না, মোটেও না, কিন্তু আমি জানি এসবের জন্য কে দায়ী। কে? জেনিফার যাদের ব্ল্যাকমেল করতো তাদেরই কেউ একজন। ডিটেকটিভ দুজন এবং মেগানের মা বাবা সবার চোখ কপালে উঠে গেছিল কথাটা শোনার পর। ব্ল্যাকমেইল? ডিটেকটিভদের আগে মেয়েটার বাবাই প্রশ্ন করে বসেন, কিসের ব্ল্যাকমেইল? একটা লম্বা শ্বাস নিয়ে সব কিছু খুলে বলে মেগান। ডায়েরিটা পড়লেই তো হতো, জোরে বলে উঠলাম, যদিও আমি নিশ্চিত পরবর্তীতে কোনো এক পর্যায়ে তারা পড়েছিলেন সেটা। সম্ভবত পড়ার আগে আঙুলের ছাপ নেওয়ার জন্য পাতাগুলো ল্যাবে পাঠাতে হয়েছিল তাদের। নয়তো জেনিফারের লাশ পাওয়া যাবার অনেক পরে পাতাগুলোর সাথে কেসটার যোগসাজশ খুঁজে পান ডিটেকটিভরা। আরও 1 ডজন পাতা উল্টালাম, 3:46 বাজছে এখন। 10 মাসের মধ্যে যে 25 জন ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে জেনিফার, তাদের মধ্যে মাত্র 3 জনকে খুঁজে বের করতে সক্ষম হয় ডিটেকটিভ জনসন এবং কর্নিশ। 3rd এবং এফ, 14th এবং নিউ হ্যাম্পশায়ার, আর 2nd এবং ম্যাস। এদের খুঁজে পান কারণ তারা যে এটিএম বুথ থেকে টাকা তুলে জেনিফারকে দেয় সেগুলো একদম এই নামের রাস্তাতেই অবস্থিত। জেনিফারের ডায়েরিতে উল্লেখিত লোকগুলোর শারীরিক বর্ণনার সাথে এটিএম ব্যাংকের সিকিউরিটি টেপের ভিডিও মিলিয়ে দেখে ভদ্রলোকদের শনাক্ত করেন ডিটেকটিভরা। ব্যাপারটা অসম্ভব হতো যদি তাদের পুরো 1 বছরের ভিডিও টেপ দেখতে হতো, কিন্তু সৌভাগ্যবশত 3 বারই জেনিফার উল্লেখ করে দিয়েছিল ওই সময়ে মেগান আর তার বয়ফ্রেন্ড কোন সিনেমা দেখতে গেছিল। এতে করে ডিটেকটিভদের সুবিধা হয় সময়সীমা 10 মাস থেকে 2 সপ্তাহে নামিয়ে আনতে। আর 3 জন ভদ্রলোকই জ্যাক নিউবর্ন, চেজ ওয়েলিংবেরি এবং মন্টেল হ্যারম্যান স্বীকার করেন জেনিফার নিউবার তাদের ব্ল্যাকমেইল করেছিল। জ্যাক নিউবর্ন এবং মন্টেল হ্যারম্যান বলেন, ছবিগুলো দেখিয়ে $250 দাবি করার সাথে সাথে জেনিফারকে টাকা দিয়ে দেন তারা। এরপরে তাদের সাথে আর কোনো যোগাযোগ করেনি মেয়েটা। চেজ উইঙ্গলবেরি এটিএম থেকে টাকা বের করেও পরে দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ইচ্ছে করলে আমার স্ত্রীকে গিয়ে এখনই বলতে পারো তুমি, ও জানে আমার স্বভাবের কথা। নিউবর্ন একজন বড় ব্যাংকার এবং 4 সন্তানের জনক। ব্যাংকের কাজে লন্ডনে ছিলেন জেনিফারের মৃত্যুর সময়। হ্যারম্যানও সিয়াটলে ছিলেন ব্যবসার কারণে, তাদের কথা মিলিয়ে দেখা হয়েছিল। উইঙ্গলবেরির অ্যালিবাই ছিল তার স্ত্রী জেন, যদিও জিজ্ঞাসাবাদের সময় মনে হয়নি তিনি আগে থেকে কিছু জানতেন স্বামীর পরকীয়ার ব্যাপারে। জনসন এবং কর্নিশ বুঝতে পেরেছিল মহিলা মিথ্যে কথা বলছেন। অবশেষে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর মহিলা বলেন জেনিফারের খুন হবার রাতে বাসায় ফেরেনি তার স্বামী। আসলে 2 দিন যাবৎ বাসার বাইরে ছিলেন উইঙ্গলবেরি, আর ঠিক ওই 2 দিন ধরেই নিখোঁজ ছিল জেনিফার। বাসায় আসার পর জেন তখন উইঙ্গলবেরিকে জিজ্ঞেস করে সে কোথায় ছিল 2 রাত। তখন মিথ্যা কথা বলে লোকটা, বলে যে বাবা মার ওখানে ছিল, কিন্তু তার মার সাথে জেনের এর আগের রাতেই কথা হয়েছিল ওটমিলের একটা রেসিপির ব্যাপারে। চেজ উইঙ্গলবেরিকে কর্মস্থল থেকে ধরে আনা হয়। 12 ঘন্টা একটানা জিজ্ঞাসাবাদের পর সব কিছু স্বীকার করে সে। বলে, হ্যাঁ, কুত্তিটাকে খুন করেছি আমি। আমাকে ব্ল্যাকমেলের চেষ্টার 1 সপ্তাহ পর একদিন রাস্তায় ক্যামেরা হাতে ঘুরতে দেখি তাকে। সাথে সাথে মুখ চেপে ধরে ট্রাকে নিয়ে তুলি। 2 দিন একটা মোটেলে নিয়ে আটকে রেখে ধর্ষণ করার পর একটা ল্যাম্প দিয়ে মাথায় বাড়ি মেরে পার্কে ফেলে রেখে যাই। 1985 সালে জানুয়ারির 27 তারিখে চেজ উইঙ্গলবেরিকে গ্রেফতার করা হয় জেনিফার নিউবারকে খুনের দায়ে। 2 দিন পর তার স্ত্রী $2 লক্ষ সমমূল্যের বন্ডের বিনিময়ে জামিনে ছুটিয়ে আনেন তাকে। সে রাতে প্রথমে উইঙ্গলবেরিকে গুলি করেন তিনি, এরপর নিজের মাথায় গুলি চালান।
এটা কি হলো? বলে রিপোর্টটা টেবিলে নামিয়ে রাখলাম আমি। এই মহিলা নিজের স্বামীকে জামিনে ছুটিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলেন, এরপর আত্মহত্যা করেন। ব্যাপারটা কৌতূহল উদ্দীপক, কিন্তু আমি বিভ্রান্ত বোধ করছি অন্য একটা কারণে। ইনগ্রিড বলেছিল এটা একটা অমীমাংসিত কেস, কিন্তু তা নয়, এটার তো সমাধান হয়ে গেছিল। তাহলে কেন এটা নিয়ে কাজ করছে সে? ইনগ্রিডকে যখন এয়ারপোর্টে নিয়ে যাচ্ছিলেন তখন সে কি আপনাকে জেনিফারের খুনির গ্রেফতার হবার ব্যাপারে কিছু বলেছিল? বাবা বিছানায় আছোয়া অবস্থায় বসে গভীর মনোযোগ দিয়ে ক্যান্ডি ক্রাশ খেলছেন। 3:03 বাজছে ঘড়িতে। মাথা নেড়ে সায় জানিয়ে বললেন, হ্যাঁ তা বলেছিল, কিন্তু অনেকেরই ধারণা মিথ্যে স্বীকারোক্তি দিয়েছিল লোকটা। 12 ঘন্টা এক নাগারে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে। সহ্য করতে না পেরে হয়তো স্বীকার করেছিল উইঙ্গেলবেরি। তখনকার দিনের প্রযুক্তি তো আর এখনকার মতো এত উন্নত ছিল না। কিন্তু লোকটা তো বলেছিল জেনিফারকে দেখার পর একটা ট্রাকে তুলে মোটেলে নিয়ে ধর্ষণ করে সে 2 দিন ধরে, এরপর মাথায় ল্যাম্প দিয়ে বাড়ি মেরে ফেলে যায় পার্কে, আর সেই আঘাতেই মৃত্যু হয় মেয়েটার। আরেকটা বাইন্ডার খাতা পড়ে দেখোনি তুমি, তাই না? মাথা ঝাঁকিয়ে না করে দিলাম। ওটার মধ্যে সব ফরেন্সিক রিপোর্ট আছে। ওয়েঙ্গেলবেরির স্বীকারোক্তির সাথে কিছুই মেলেনি রিপোর্টের। ধর্ষণের কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি, আর লোকটার গাড়িতেও অপহরণ করে নিয়ে যাবার কোনো ক্লু পাওয়া যায়নি। তখনকার দিনে অবশ্য ডিএনএ টেস্টের ব্যবস্থা ছিল না, তবে কোনো চুল কিংবা কাপড়ের ছেঁড়া অংশও পাওয়া যায়নি। ওই এলাকার আশেপাশের মোটেলগুলোতে ওয়েঙ্গেলবেরির ছবি দেখানো হলে কেউ চিনতে পারেনি তাকে, আর ওই নামে কোনো রুমও ভাড়া নেওয়া হয়নি। আমি মাথা নাড়লাম। তাহলে স্বীকার করলো কেন? কল্পনায় নিজেকে জিজ্ঞাসাবাদ কক্ষে চিন্তা করলাম। 12 ঘন্টা ধরে দুজন ডিটেকটিভ একই প্রশ্ন করে যাচ্ছেন বারবার। একদিক দিয়ে চিন্তা করলে মা আমার সাথে যা করেছেন তার চেয়ে খুব বেশি পার্থক্য নেই ওটার। অবশ্য দুজন ডিটেকটিভ মার মতো জিজ্ঞাসাবাদের আধুনিক পদ্ধতি ব্যবহার করেননি নিশ্চয়ই। তবে তখনকার দিনে থানায় বন্দীদের সাথে এখনকার তুলনায় অনেক খারাপ ব্যবহার করা হতো, আর সেটা নিয়ে কারো মাথা ব্যথাও ছিল না তেমন। কে জানে, হয়তো ক্রমাগত লাঠিগুঁতো আর লাঠির বাড়ি দিতে দিতে কাহিল করে ফেলা হয়েছিল লোকটাকে। মা যদি আমাকে আরেকবার ওই 23 ঘন্টার দুঃস্বপ্ন দেখতে বাধ্য করতেন, তাহলে আমিও ফ্ল্যাশ ড্রাইভটার ব্যাপারে সব কিছু স্বীকার করে নিতাম। মিথ্যে হলেও বলতাম, হ্যাঁ প্রেসিডেন্ট দিয়েছেন ওটা আমাকে। ওই রাসায়নিকটা শরীরে প্রবেশ করানো থামাতে যে কোনো কিছু করতে পারতাম আমি। চেজ উইঙ্গেলবেরিও হয়তো এমনটাই ভেবেছিল, শুধু নির্যাতনের হাত থেকে বাঁচতে চেয়েছিল সে। কেসটা নিয়ে কাজ করছেন না কেন? বাবাকে জিজ্ঞেস করলাম। মাথাটা একদিক কাত করলো জবাবে। এরকমটা আগেও করতে দেখেছি তাকে, কোনো শখের প্রতি আগ্রহ উঠে গেলে এই ভঙ্গি করেন তিনি। না মানে হাল ছেড়ে দিয়েছেন আপনি? তুমি তো একটু আগে বললে সমাধান হয়ে গেছে কেসটার। আর আপনিও তো বললেন লোকটা খুন করেনি জেনিফারকে। শব্দ করে একটা লম্বা শ্বাস ছাড়লেন তিনি। গোয়েন্দাগিরির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন বোঝাই যাচ্ছে। এই 2 দিনে হয়তো আবার নতুন কোনো কিছু নিয়ে আগ্রহী হয়ে উঠছেন। তার ঘরের দরজা ভিড়িয়ে দিয়ে রান্নাঘরে চলে এলাম। মেঝেতে মা ডোকার লেসি গভীর ঘুমে আচ্ছন্ন। খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেলেও এখানেই ঠান্ডার উপর শুয়ে পড়েছে ওরা। উপরের ঘরে যাবার চেষ্টাও করেনি। কী রে, খুব টায়ার্ড নাকি দুজনেই? এই বলে ফ্রিজ থেকে 2টো পপসিকল আইসক্রিম বের করে ওদের সামনে রেখে দিলাম। কাঠি শুদ্ধ খেয়ে ফেলিস না এবারও, মার্ডকের বিশাল মাথায় হাত বুলিয়ে বললাম। ও মাথা নেড়ে সাহায্যে নিয়ে কাঠি শুদ্ধ গিলে ফেললো একেবারে। এরপর অনেকটা সময় নিয়ে ইনগ্রিডের উদ্দেশ্যে একটা ইমেল লিখলাম। বললাম ওকে কতটা মিস করছি, ওর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা খুব কঠিন ঠেকছে এখন। বেশি বড় হলো না অবশ্য ইমেলটা, কিন্তু ওটাকেই ঠিকঠাক করতে 10 মিনিট চলে গেল। 3:15-তে পাঠিয়ে দিলাম ইমেলটা। ল্যাপটপের উপর দিয়ে জেনিফারের ডায়েরির পাতাগুলোর দিকে তাকালাম। ইচ্ছে করছে এক গ্লাস হুইস্কি নিয়ে মেয়েটার অসাধারণ রসবোধ সম্পন্ন লেখাগুলোতে ডুব দিই। 16 বছরের একটা মেয়ের চোখ থেকে দেখি দুনিয়াটাকে কিছুক্ষণ, কিন্তু তা সম্ভব নয়। চেজ উইঙ্গেলবেরির মিথ্যে স্বীকারোক্তি দেবার ঘটনাটা পড়ার পর থেকে বারবার ওই সাদা ঘরটার কথা মনে হচ্ছে। ওটা খুঁজে বের করতে হবে আমাকে, মাকে খুঁজে বের করতে হবে, তারও আগে খুঁজে বের করতে হবে ওই ফ্ল্যাশ ড্রাইভটা। কিন্তু কিভাবে? একটা গোলক ধাঁধায় আটকে গেছি আমি এই মুহূর্তে। সিডনি ওয়েইনকে ফেসবুকে মেসেজ দিয়ে বলেছি তাকে যে চিঠিগুলো মা পাঠিয়েছিলেন ওগুলোর কয়েকটা যেন আমাকে পাঠিয়ে দেন। এখন পর্যন্ত কোনো রিপ্লাই আসেনি তার কাছ থেকে। তিনি বোধহয় এখন নতুন কাউচ, কুশন, কার্পেট আর যা যা কিছু নষ্ট করেছে 5-10 মিলে সেগুলো কেনায় ব্যস্ত। আমাকে খুঁজে বের করতে হবে মা কার কার সাথে কাজ করেছিলেন। ওয়েইন বলেছিলেন তার কয়েকজন পার্টনার ছিল, তাদের কাউকে খুঁজে বের করতে পারলে হয়তো কোনো তথ্য জানা যেতে পারে। এ সময় সামনের দরজায় কিসের যেন শব্দ হলো। মার্ডক আর ল্যাসি দুজনেই লাফিয়ে উঠে দরজার সামনে চলে গেল।
মার্ডক তার স্বরে ঘেউ ঘেউ করছে আর ল্যাসির গলা দিয়ে অদ্ভুত রকম শব্দ করছে। চেঁচামেচি বন্ধ কর, আমিও বললাম ওদের উদ্দেশ্যে। করলো না ওরা। খবরের কাগজ দিয়ে গেছে, প্রতি সকালে আওয়াজটা শুনিস তোরা। দরজাটা খোলার পর দুজন ক্ষান্ত দিল। বাঁচা গেল, কানে তালা লেগে যাবার জোগাড় হয়েছিল। নিচু হয়ে খবরের কাগজটা তুলে নিলাম। ওয়াশিংটন পোস্টের সংখ্যাটা হাতে নিয়ে ভাবতে লাগলাম আগের চেয়ে কত ছোট হয়ে গেছে খবরের কাগজের আকার। বাবার সাথে যখন থাকতাম তখন আরও চওড়া ছিল এগুলো। ওটা নিয়ে বাবার ঘরে রেখে দেওয়ার জন্য যাচ্ছি এমন সময় একটা কথা মনে হলো হঠাৎ। খবরের কাগজ। মা তার বুটের ভেতরেও খবরের কাগজ ঢুকিয়ে রেখেছিলেন, আর সে দুটো খবরের কাগজও ওয়াশিংটন পোস্টের। 1980 সালের সংস্করণটি সিআইএ আর এমকে আলট্রা সম্পর্কে পড়ে এতটা উত্তেজিত হয়ে গেছিলাম যে 1984 সালেরটা ধরেও দেখিনি। যতদূর মনে পড়ে ওটা জানুয়ারি মাসের কোনো তারিখে ছিল, আমার মা চলে যাবার 1 বছর আগেকার। তার মানে দ্বিতীয় পত্রিকাটাও কোনো এক কারণে রেখে দিয়েছিলেন তিনি। রান্নাঘরে দৌড়ে গিয়ে একটা ফ্ল্যাশ লাইট হাতে নিলাম। ল্যাসি আমার পায়ে থাবা দিয়ে গুঁতোতে লাগলো। মিয়াও। আবার বাগানের শেডে যেতে হবে আমাকে। মিয়াও। হ্যাঁ, এতদিনে হয়তো খরগোশটার ব্রেকআপ হয়ে গেছে ওর বয়ফ্রেন্ডের সাথে। হেসে বললাম। মার্ডককে জিজ্ঞেস করলাম আসতে চায় কিনা, কিন্তু রান্নাঘরের মেঝেতে ততক্ষণে ঘুমিয়ে গেছে সে। ল্যাসিকে কোলে নিয়ে শেডের দিকে রওনা দিলাম। জানি না কেন 1984 সালে ওয়াশিংটন পোস্টটা আবার বুটের মধ্যে ঠেসে রেখেছিলাম আমি। ওগুলো বের করে শেডের ধুলোময় মেঝেতেই বসে পড়লাম। ল্যাসি আর শেডের খরগোশটা দূরে এক কোনায় আলাপ জুড়ে দিয়েছে কোনো এক ব্যাপারে, বোধহয় তাদের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে। দুপায়ের মাঝখানে ফ্ল্যাশ লাইটটা রেখে ওটার আলোয় খবরের কাগজটা দেখা শুরু করলাম। এটা 1984 সালে জানুয়ারির 9 তারিখের সংখ্যা। সেদিন ছিল সোমবার। হেডলাইনের জায়গায় লেখা, আবারও হেরেছে রেডস্কিন্স। আমার বাবা রেডস্কিন্সের খুব বড় ভক্ত, তাহলে কি তিনিই রেখে দিয়েছিলেন কাগজটা? নাকি মাও রেডস্কিন্সের ভক্ত ছিলেন? মনে আছে একবার বাবা বলেছিলেন মা আমেরিকান ফুটবল খেলাটা তেমন একটা পছন্দ করতেন না, ইউরোপীয় বংশোদ্ভূত হওয়াতে ইউরোপিয়ান সকার বেশি ভালো লাগতো তার কাছে। দ্বিতীয় পাতাটা খুললাম। এটাতে একটা আর্টিকেল আছে যার শিরোনাম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। নাইজেরিয়ার 200 দুর্নীতিগ্রস্ত মিলিটারি অফিসারকে গ্রেফতারের ব্যাপারে লেখা আছে নিচে। আগ্রহ হারিয়ে ফেললাম। আরও কয়েক পাতা উল্টানোর পরেও তেমন কিছু একটা চোখে পড়ল না। হাল ছেড়ে দেবো এমন সময় বুটের একদম সামনের অংশ দলা পাকিয়ে রাখা একটা পাতা চোখে পড়ল। বের করলাম ওটাকে। এখানকার আর্টিকেলটার শিরোনাম, রাশিয়ান ওয়ার ক্যাম্প থেকে পালিয়েছে এক কয়েদি। সাথে সাথে বুঝে গেলাম কেন মা রেখে দিয়েছেন খবরের কাগজটা। ওখানে লেখা, 1981 সালের 13 এপ্রিল এক সিআইএ এজেন্ট নিখোঁজ হয়ে যান সোভিয়েত আফগান যুদ্ধ চলাকালীন সময়ে। মুজাহিদদের তিনি শেখাচ্ছিলেন কিভাবে কার্যকর উপায়ে জিজ্ঞাসাবাদ করতে হয়। সবাই তাকে মৃত ধরে নিয়েছিল, কিন্তু 1984 সালের জানুয়ারির 5 তারিখে তিনি ইরানের আমেরিকান দূতাবাসে হঠাৎ করে উদয় হন। তাকে আসলে রাশিয়ার একটা ওয়ার ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছিল গত কয়েক বছর ধরে। সিআইএ ওই এজেন্টের নাম প্রকাশ করেনি, কিন্তু আমি জানি তিনি কে। আমার মার রিসার্চ পার্টনার। ভেতরে এসে মার ফাইলটা খুললাম, তারিখগুলো মিলিয়ে দেখলাম মিলে গেল ওগুলো। মা আফগানিস্তানে গেছিলেন 1981 সালের এপ্রিলের 15 তারিখ, সিআইএ এজেন্টের নিখোঁজ হবার 2 দিন পরে। ওখানে কয়েক সপ্তাহ কাটানোর পরে মেতে ফিরে আসেন তিনি। এটা কোনো কাকতালীয় ঘটনা হতেই পারে না। মা যেমন হন্ডুরাসের সরকারকে জিজ্ঞাসাবাদ সম্পর্কে প্রশিক্ষণ দিতে গেছিলেন, এ লোকটাও আফগান বাহিনীকে জিজ্ঞাসাবাদ সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছিলেন। আমার মা প্রথমে আফগানিস্তান যাননি, কারণ 3 বছরের একটা ছোট ছেলে ছিল তার। তাছাড়া স্লিপ কন্ট্রোল প্রোগ্রামে দেখাশোনাও করতে হচ্ছিল। কিন্তু তার পার্টনার নিখোঁজ হবার পরপরই আফগানিস্তানে ছুটে যান তিনি তাকে খুঁজে বের করতে সাহায্য করার জন্য, সেই সাথে বন্দি সোভিয়েত সৈন্যদের জিজ্ঞাসাবাদ করার জন্য। ল্যাপটপটা খুললাম। আমার কেন যেন মনে হচ্ছে এই লোকটাই স্লিপ কন্ট্রোল প্রোগ্রামে তার পার্টনার ছিলেন। তাকে খুঁজে বের করতে হবে আমাকে। সিআইএ হয়তো তখন ওই এজেন্টের নাম ওয়াশিংটন পোস্টের কাছে প্রকাশ করেনি, কিন্তু পরবর্তী 30 বছরে তার নাম অবশ্যই বের হয়েছে। গুগলে সার্চ দিলাম 1984 সালে রাশিয়ান বা সোভিয়েত ওয়ার ক্যাম্প থেকে পালানো সিআইএ এজেন্ট। সরাসরি রেজাল্ট এসে গেল কয়েকটা। তার নাম আসলেই জানা গেছে পরে, সিআইএ এজেন্ট ডেভিড সুলিভান, প্রেসিডেন্ট কনর সুলিভানের বাবা। আমি এতদিন খুঁজছিলাম প্রেসিডেন্টের সাথে আমার মার ব্যাপারটা যোগাযোগ কোথায়। পেয়ে গেছি এর উত্তর। স্লিপ কন্ট্রোল প্রোগ্রামে মার পার্টনার হচ্ছে কনর সুলিভানের বাবা। লম্বা করে দীর্ঘশ্বাস ফেললাম। পাজলের টুকরোগুলো মিলে যেতে শুরু করেছে।
ইন্টারনেটে ডেভিড সুলিভানের ব্যাপারে খোঁজ নিতে লাগলাম আমি। স্ক্রিনে বেশ কয়েকটা ছবি ভেসে উঠলে একটাতে ক্লিক করে বড় করলাম। আশা করেছিলাম তিনিও হয়তো তার ছেলের মতন উঁচা লম্বা হবেন, কিন্তু সেরকমটা নয়। কনরের লম্বা হওয়ার দিকটা এসেছে তার মার তরফ থেকে, তবে তাদের দুজনের চোখের রঙই একরকম ধূসরাভ। শুধু তাই নয়, চোয়ালের গঠন এবং চুলের ধরনেও মিল আছে। তার জীবন বৃত্তান্তে ক্লিক করে পড়তে শুরু করলাম। ডেভিড সুলিভানের জন্ম 1938 সালে সান ফ্রান্সিসকোতে। ক্যালটেক থেকে রসায়ন বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলেন তিনি। সিডনি ওয়েনেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। 1950 সালে সিআইএ টেকনিক্যাল সার্ভিসেস স্টাফের সদস্য হিসেবে যোগদান করেন। সিডনি ওয়েনের শুরুটাও এখান থেকেই হয়েছিল। মিস্টার ওয়েন আমাকে বলেছিলেন, এরপরে একদিন এলেনার কাছ থেকে রিপোর্ট পাই সে আর তার পার্টনার, ভেতরের খবর বেশি কিছু জানতাম না আমি, পার্টনারের নামও না, নাকি ঘুম বর্ধিতকরণের ব্যাপারে বেশ বড়সড় কিছু আবিষ্কার করে ফেলেছে। মিথ্যেবাদী। ডেভিড সুলিভান 1959 সালে অ্যাঞ্জেলা নামে এক ভদ্রমহিলাকে বিয়ে করেন। এর 3 বছর পরে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান কনর সুলিভান, আমেরিকার ভবিষ্যৎ প্রেসিডেন্ট। 1980 সালে আফগানিস্তানে মুজাহিদদের জিজ্ঞাসাবাদের কার্যকর পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দিতে যান তিনি। 1981 সালের 13 এপ্রিল নিখোঁজ হন। এর 3 বছর পরে রাশিয়ার ক্যাম্প থেকে পালাতে সক্ষম হন। ফিরে আসার পর তাকে বীরের মর্যাদা দেওয়া হয় আর তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। ওই বছরের নভেম্বরে ভার্জিনিয়ার সিনেট নির্বাচনে অংশ নিয়ে একটা পদে জয়ী হন ডেভিড। সেই পদ তিনি ধরে রেখেছিলেন প্রায় 2 যুগ। 2001 সালের সেপ্টেম্বরে ডেভিড সুলিভান এবং তার স্ত্রী সিনেটের এক মিটিংয়ে অংশ নিতে নিউ ইয়র্কে গেছিলেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে 107 তলায় অবস্থিত একটি রেস্টুরেন্টে তারা যখন সকালের নাস্তা সারছিলেন, তখন একটা প্লেন আছড়ে পড়ে ওই বিল্ডিংয়ের ওপর। তারা সহ আরও 69 জন সিনেট সদস্য মারা যায় ওই ঘটনায়। শিট, জোরে বলে উঠলাম আমি। এটা আমি জানতাম না টুইন টাওয়ারে একটা রেস্টুরেন্টও ছিল। এতগুলো লোক সকালে নাস্তা খেতে ব্যস্ত, মিটিংয়ের ফাঁকে কফি খাওয়ায় মগ্ন, সবাই মারা গেছিল। আর তাদের মধ্যে ছিলেন কনর সুলিভানের বাবা মা। বাবা এ সময় ঢুকলেন রান্নাঘরে। আমাকে ওরকম উদ্ভ্রান্ত অবস্থায় দেখে তিনি জিজ্ঞেস করলেন, ঠিক আছো তুমি? আপনি কি জানতেন কনর সুলিভানের বাবা মা 9/11-এর ঘটনায় মারা গেছিলেন? অবশ্যই। প্রেসিডেন্ট তখন সিটি কাউন্সিলের প্রধান ছিলেন, আর তার মা বাবার মৃত্যুর ঘটনাকে কাজে লাগিয়ে বললে খারাপ শোনায়। মা বাবার ওরকম দুর্ভাগ্যজনক মৃত্যুর কারণেই আলোচনার মধ্যমণি হয়ে ওঠেন কনর সুলিভান। এজন্যই পরের বছরের গভর্নর নির্বাচনে বিরাট সমর্থন পান তিনি, যা তাকে জয়ী হতে অনেকটাই সাহায্য করে, বললেন বাবা। তার জীবন বৃত্তান্ত পড়ার সময় এই কথাটা কিভাবে চোখ এড়িয়ে গেছিল বুঝলাম না। জেসি ক্যালোমেট্রিক্স খুন হবার পরে প্রেসিডেন্ট সুলিভানকে আমার বাসার সামনের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যেতে দেখে তার সম্পর্কে উইকিপিডিয়ায় খোঁজ নিয়েছিলাম আমি। অবশ্য 2 মিনিটের বেশি নজর বুলাইনি। তার চেহারার সাথে বাইরে দেখা লোকটার চেহারা মেলানোর প্রতি বেশি আগ্রহ ছিল তখন। বাবা ফ্রিজের দরজা খুলে দুধের বোতলটা বের করে বললেন, তোমার বলা কথাগুলো নিয়ে ভাবছিলাম আসলে। জেনিফার নিউবারের কেসটার ওপর হাল ছেড়ে দেওয়া উচিত হবে না। ওটা শেষ দেখে ছাড়বো আমি। সেটাই ভালো হবে, যান্ত্রিক ভঙ্গিতে জবাব দিলাম। আমি এখন চিন্তা করছি ডেভিড সুলিভানের মৃত্যু নিয়ে। মার ব্যাপারে তার সাথে কথা বলা সম্ভব নয় আমার পক্ষে। ল্যাপটপের ঘড়িটার দিকে তাকালাম, 3:56 বাজছে। এত তাড়াতাড়ি সময় চলে গেল। দরজার কাছ থেকে একটা আওয়াজ ভেসে আসে, ওদিকে তাকালাম। তাড়াহুড়োর কারণে ল্যাসির কথা ভুলেই গেছিলাম আমি। কাঁচের দরজাটা খুলে ওকে ভেতরে নিয়ে আসলাম। তাহলে জিজ্ঞেস করলাম, তোর বান্ধবীর রিলেশনশিপ স্ট্যাটাস কি? মিয়াও। হেসে উঠলাম জোরে। ইটস কমপ্লিকেটেড।